গুড মর্নিং, সকলকে জানাই সুপ্রভাত। গরমকাল, যাকে একটু শরীর খারাপের জন্য একটু ক্লাস করতে একটু বিলম্ব হলো বা দিন পার হয়ে গেল। কারণ হচ্ছে একটু কাশি হয়েছে, তো সেই সূত্রে ক্লাসগুলো করা হয়নি। চলো, যদি যারা দেখছো এবার তাদেরকে বলবো, যারা যদি তুমি আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে এসো। তোমার মধ্যে অনেকটা ধারণা ক্লিয়ার হবে বা পরিষ্কার হয়ে যাবে। দেখো, যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো মনে হতে পারে একটা ন্যূনতম মানের ক্লাস, বা তোমার কাছে মনে হতে পারে ফালতু ক্লাস, বা কিন্তু অ্যাকচুয়ালি তুমি যখন স্কুলে গিয়ে যাবে, অ্যাকচুয়ালি যে টিচার স্কুলে পড়ায় সেই জানে এর মাহাত্ম্যটা বা এর গুরুত্বটা, সেই জানে বা তিনিই জানেন এই ক্লাসগুলোর গুরুত্ব কত দূর। তো সেই সূত্রে তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, তুমি তো জানবে। যদি ছোট হয়ে থাকো, ওকে, যদি আমার এজের মতো বা আমার এজের থেকে বেশি হয়ে থাকো, তাহলে তুমি এর মাহাত্ম্যটা জানতে পারবে না। তবে তুমি যদি নিজেকে তুমি ওই ছোটোবেলার পর্যায়ে যদি নিয়ে যাও, তাহলে অবশ্যই তুমি কিছুটা হলেও ফিল করতে পারবে বা অনুভব করতে পারবে। ওকে, চলো ওসব এবার সরাসরি আমি চলে যাই। সরাসরি যাব না, কারণ হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে করে যেতে হবে ক্লাসের দিকে। আস্তে আস্তে সেগুলো আমরা যাব। আর সবাইকে বলবো শেষ পর্যন্ত দেখো। ক্লাসটা কত মিনিট হবে আমি নিজেও জানি না। ওকে, চলো শুরু করব। তবে আজকে যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে আস্তে আস্তে মধ্যে ঢুকিয়ে ক্লাসের মধ্যে এন্টার করি, আস্তে আস্তে তুমি বুঝতে পেরে যাবে। শোনো, তার আগে পিপিটি তো নেই আমার কাছে, তো আমার কাছে আমার ফোনটা আছে। সেই ফোনের সাহায্যে আমি কিছু দেখাই, তোমরা দেখতে থাকো। ওকে, তোমরা দেখতে থাকো। পাওয়ারটা বাড়িয়ে দিলাম। ওকে, দাঁড়াও, কিছু ছবি দেখাই তোমাদেরকে আগে, ঠিক আছে? একটা আমি ছবি দেখাই, আগে দেখতে থাকো। এই যে পিপিটির মাধ্যমে দেখাই, দাঁড়াও বড় করে করা যায় তো। হ্যাঁ, এরকম ভালো। দেখো, একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভালো করে দেখো, লক্ষ্য করে দেখো যে কি হতে যাচ্ছে। এটা আশা করি সবাই বুঝতে পারছো এটা কি। একজন মানুষ ব্যাট হাতে বলটাকে মারছে বা বলটাকে মেরে দিয়েছে, বলটা উড়ে চলে যাচ্ছে। ওকে, পেছনে আছে কিপার। কিপারের নাম হচ্ছে সাঙ্গাকারা। তিনি হচ্ছেন শ্রীলঙ্কার একজন ব্যাটসম্যান, তার সাথে কিপার আর ক্যাপ্টেনও ছিলেন তখন। আর এটা হচ্ছে একজন ব্যক্তি আমাদের ভারতবর্ষের, তিনি হচ্ছেন আমাদের ক্যাপ্টেন কুল, মহেন্দ্র সিং ধোনি। ওকে, এইবার গল্প তো হচ্ছে সেইটা নিয়ে। এবার আমি ছবিটা দেখালাম কেন? তার কারণ হচ্ছে ক্লাসের যে বিষয় নিয়ে আমি পড়াবো তার টপিকে যাওয়ার জন্য এই কিছু জিনিস আমি ব্যবহার করবো তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমে দেখো আমি দেখাই। এই হচ্ছে বল, ব্যাট নিয়ে মেরেছে, এমন ব্যাট মেরেছে বলটা উড়ে যাচ্ছে। ধরো এইবার আমরা তো জানি, আমাদের দ্বারাও আমি দেখাচ্ছি পুরো টোটাল ছবিটা কি আমার কাছে আছে। অল ছবি, এই তো হচ্ছে গ্রাউন্ড। দেখো, এটা হচ্ছে প্লে গ্রাউন্ড। আমি এরকম করেই যদি দেখাই, দেখো এটা তো প্লে গ্রাউন্ড, তো খেলার মাঠ। এবার ওই যে মারছে, মেরে যদি বলটা এখান থেকে এই পিচ থেকে গিয়ে এই দর্শকদের সামনে পড়ে, মানে একটা মারে বা একটা ব্যাট শো করে যদি বলটা গিয়ে যদি এই দর্শকদের সামনে গিয়ে পড়ে, তাহলে এটাকে একটা কাউন্ট করা হয়। এই রানটাকে, যে রান অ্যাকচুয়ালি কী হয়, মারে যখন ব্যাটসম্যান যখন পেটায় বলটাকে, বা হয় বাউন্ডারি মাঠ দিয়ে গড়িয়ে গড়িয়ে হয়তো যাবে। ধরো এখানে মাঠ যদি আঁকি একটা,
এইটা হচ্ছে ধরো এইটা হলো না, গোলটা হলো না, ওকে যাক গে, দাঁড়াও সেটআপটা যদি ধরে নাও এটা পুরো গোল হয় না, গোলটা যদি করতে চাই এরকম একটা করতে হবে, যাকে কিছুটা হলেও হয়েছে, সবটা না হলেও কিছুটা হলেও হয়েছে। ওকে, ধরো এটা বাও, এটা তো খেলার মাঠ, আর এইটা হচ্ছে গ্যালারি। ওকে, ধরো এইটা হচ্ছে গ্যালারি, ওকে, ধরো এইটা পিচ, এই মাঠ, এখানে পিচ আছে, ওইটা ছবিটা, যে ছবিটা আমি দেখালাম, এইবার আমি যাই তোমাদেরকে ছবিটা নিয়ে। এই যে খেলার মাঠ দেখতে পাচ্ছ, ধরো এই মাঠ টোটাল গ্রিন পার্টটা হচ্ছে এইটা, এই গ্রিন পার্টটা হচ্ছে এইটা, আর এর মধ্যে দেখো একটা সাদা পাড়া, একটা সাদা সাদা বলে একটা কিছু জিনিস দেখা যাচ্ছে, এই যে সাদা পাড়া, এই সাদা পার্টটা হচ্ছে এইটা, ধরে নাও তোমরা। ওকে, এইবার ছোট করে দিই, এই যে দেখতে পাচ্ছ দর্শকদা, দেখতে পাচ্ছ এটা, এই যে এই এতগুলো দর্শক, গ্রিন বা সবুজের বাইরে যে একটা লাল লাল আভা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দর্শক। এই লাল লাল আভাটা ধরে নাও এইটা, এই যে সাদা পাটটা দেখতে পাচ্ছ, আমি এটাকে এই 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 বর্ডার করে দিচ্ছি, ঠিক আছে, এটা দর্শকের বর্ডার করে দিচ্ছি, সব থেকে ভালো হবে, এটা তোমরা আরো বুঝতে পারবে, এরকম করে বর্ডার করে দিলাম। ওকে, এইবার দেখো পুরো টোটাল পার্টটা, এই নীল নীল যে পার্টটা দেখতে পাচ্ছ এটা হয়ে যাচ্ছে, বা ডট ডট যে পার্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দর্শক বা গ্যালারি, এইটা গ্রিন, এই সাদা পার্টটা আমি করতে পারবো না, কিন্তু এটা বোর্ড করতে গেলে আবার মুছতে হবে অনেক, এটা অনেক মোছাটা অসম্ভব হয়ে যাবে তখন। তো এটা হচ্ছে গ্রিন পার্টটা, এই গ্রিন পার্ট সবুজ পার্টটা, আর এই এটা হচ্ছে পিচের পার্টটা। এবার ধরো এই যে আগের যে ছবিটা দেখালাম, আগের যে এই ছবিটা দেখালাম, ধরো এইখান থেকে এই ব্যাটসম্যান বা মহেন্দ্র সিং ধোনি মারছেন এইখান থেকে, সোজা বলটা গিয়ে, সোজা বলটা গিয়ে সোজা বলটা গিয়ে এই দর্শকদের সামনে গিয়ে পড়ছে, এই লাল লাল আভা দেখতে পাচ্ছ, এই এখান থেকে মেরে ব্যাটস করে এইখানটায় গিয়ে পড়ছে বা বাইরে পড়ছে, বা এখান থেকে একটা বর্ডার থাকে, ঠিক আছে, এই যে এই বর্ডারটা দেখতে পাচ্ছ, বর্ডারটা আরো ভালো করে বোঝাই দেখাই, এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এই যে বর্ডার, বলটা মেরে এই বর্ডারের কাছে এসে পড়ুক, এই বর্ডারের কাছে এসে পড়ুক, এই যে বর্ডারের বাইরে পড়ুক বা এই দর্শকদের কাছে পড়ুক, এই পড়ার পর ওই বলটাকে একটা কাউন্ট করতে হয়, একটা সংখ্যা দিয়ে কাউন্ট করে, সেই সংখ্যাটাকে দেখতে হয় এই রকম, সংখ্যাটাকে দেখতে হয় এই রকম, ইংরেজিতে এই রকম, আর বাংলায় করতে গেলে এই রকম দেখতে হয়। ওকে, বাংলায় এরকম দেখতে লাগে, ইংরেজিতে এরকম দেখতে লাগে, কিন্তু এদের অর্থটা কিন্তু এক। এদের যদি আমি অর্থের দিক দিয়ে যাই বা মানের দিক দিয়ে যাই, মান বলে মান নয়, পরিমাণের দিক দিয়ে যাই, এদের কিন্তু অর্থটা কিন্তু এক। যদি এরকম ডট ডট করে সাইন করে দেখায়, যদি এই দাগ কেটে কেটে দেখায়, এরকম করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম দাগ অনুযায়ী এটাকে দেখাবে, কিন্তু আমি দাগ কাটছি, কতগুলো দাগ কাটছে, এর পরিমাণটা হচ্ছে এইটা, মানে এর পুরো টোটালটা পরিমাণটাকে যদি একটা কথায় বা একটা আকার বা সাইনের মাধ্যমে যদি আমি বোঝাতে যাই, তাহলে এইটা, এই লেখাটা বা এই চিত্রটা বা আঁকাটা বা ড্রয়িংটা লিখলেই হয়ে যাবে, কিন্তু এর নাম কি, আর এর নাম হচ্ছে, বাংলায় একে বলা হয় ছ অন্তস্থ ছয়, আর একে ইংরেজিতে বলা হয় সিক্স, SIX,
এদিকেও করে দিচ্ছি এক্স আই এক্স এস আই এক্স 6, আর এটা হচ্ছে 6×9 = 6। আজ আমরা যে পার্টটাকে নিয়ে আলোচনা করব এটা হচ্ছে 6 নিয়ে আমরা জিনিসটাকে অঙ্কের দিকে বাড়াবো বা 6-এর ধারণা জানবো আজকে। ওকে, প্রথমে তো হচ্ছে 6-এর ধারণা জানবো, 6-এর নামটা জানবো, 6 দিয়ে কি কত রকম জিনিস হতে পারে। অনেক রকম জিনিস হবে, কিন্তু আমি সংক্ষিপ্ত মাধ্যমে বা সংক্ষিপ্ত ছোটোর মাধ্যমে সেগুলোকে দেখাবো, যাতে তোমাদের মধ্যে ধারণাটা 6-এর পরিমাণটা বা 6-এর যে পরিমাণ অ্যাকচুয়ালি মানটা সম্পর্কে তোমাদের ধারণা যাতে পরিষ্কার হয়ে যায়। জানি না বা কতটুকু আমি পরিষ্কার করতে পারবো, মাথার মধ্যে গেঁথাতে পারবো তোমাদের, তবে চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার। ওকে, বিভিন্ন রকম পিপিটি বা ফোনের মাধ্যমে বা জিনিসের মাধ্যমে আমি দেখাবো। ওকে, তোমরা দেখতে থাকো। আর এই যে এটা দেখালাম, তার থেকে সব থেকে ভালো হতো যদি আমি আমার এই ব্যাট আর বল নিয়ে যদি আমি সরাসরি ভাবে আমি যদি দেখাতাম যে এই যে বলটা আর এই ব্যাট, ধরো আমি আছি পিচের মধ্যে বা ক্রিজের মধ্যে যাই বলি না কেন, আমি আছি, বলটা এমনভাবে সাঁই করে মেরে দিলাম, মেরে এইখান থেকে আমি আছি এখান থেকে আমি ব্যাট ধরেছি, বলটাকে মেরে সোজা আমি বাউন্ডারির কাছে পার করলাম বা দর্শকদের সামনে পাঠালাম। এই যে কাউন্ট করব, এই বলটাকে যে কাউন্ট করা হবে রানের দিক দিয়ে, সেটাকে বলা হয় 6। আর আমরা ক্রিকেট খেলায় যখন খেলা হয় সব থেকে বেশি আনন্দিত যদি হই আমরা, যদি আমরা ব্যাটসম্যান যে ব্যাটস করছে তাদের দর্শক হয়ে থাকি, তাহলে যদি 6 মারে ব্যাটসম্যান, আরও একটা সংক্ষিপ্ত আনন্দিত সেটা 4 মারলে। কিন্তু যখন উইকেট পড়ে যায় তখন আমরা যদি ব্যাটসম্যান সাইডে থাকি তাহলে আমরা কষ্ট পাই যে আমাদের ব্যাটসম্যান আউট হয়ে গেল। যদি আমরা বোলার সাইড হয়ে থাকি তাহলে যদি আউট করলে আমরা আনন্দিত হব, আমরা দর্শক বলারদের দর্শক, তাই না? এবার এইসব বোঝানোর বিষয় হচ্ছে আমি এই যে বলটাকে যে বাউন্ডারির বাইরে পাঠালাম, ওকে, বা গ্যালারির বাইরেও পাঠাতে পারো বা দর্শকদের সামনেও মাঝেও পাঠাতে পারো বা পাঠালাম, এই যে বলটাকে যে কাউন্ট করা হবে একটা তো রানের ভিত্তিতে, তাহলে এই যে রানটাকে কাউন্ট করব সেটাতে হচ্ছে 6। এই 6-এর মাধ্যমে আজকে আমরা জানবো বা এইগুলোর মাধ্যমে আমরা পুরো 6টাকে আমরা বিভিন্ন রকমভাবে অ্যাঙ্গেল দিক দিয়ে আমরা আলোচনা করব 6 জিনিসটাকে, যাতে পরবর্তীকালে যখন আমি অঙ্কের ক্লাসগুলো দিয়ে যাব বা করিয়ে যাব, তোমাদের মধ্যে এই সংখ্যার দিকের যে কনফিউজ বা এটাকে সমস্যা, সংখ্যার ধারণাটার প্রতি যে কি বলবো ভীতিটা বা ভীতি মানে ভয়টা বা কি বলবো এটাকে অমনোযোগিতা বা ধারণা না জানা বিষয়টা যাতে পরিষ্কার হয়ে থাকে, যে তোমরা যাতে জানো 6 জিনিসটা কি, 6টাকে কত রকমভাবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, চলো আস্তে আস্তে আমি টপিকের ভেতরে অনেক গভীরে চলে যাব। ঠিক আছে, টপিকের আমি অনেক গভীরে যাব, তবে সময় লাগবে, তোমরা দেখতে থাকো ক্লাসটাকে, তবে অনেক আনন্দিত হবে যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো। যদি তুমি আমার মতো বা আমার এজের থেকে বাইরে, আমার বয়স থেকে বাইরে হয়ে থাকো, তোমার এটা কাজে লাগবে না, কিন্তু আপনার যারা ছেলে মেয়ে আছে, নাতিপুতি আছে, তাদের কাজে লাগবে। আপনি তাদের স্বার্থে ক্লাসটাকে দেখুন বা অন্যদেরকে দেখান। ওকে, একটা সময় আমার পুরো বিশ্বাস আছে একটা সময় অঙ্কের প্রতি তাদের ভীতিটা কমে যাবে। ওকে, চলো এইবার এটা তো জানলাম, এবার এইটাকে একটু মুছে দিয়ে আরেকটা বিষয় জানি, যে 6টা যে আমরা জানি 6 শুধুমাত্র 6 করলেই কি 6 হয়? খেলার মাঠে কি শুধুমাত্র এই 6টাকে ব্যবহার করি? অন্য জায়গায় কি ব্যবহার করতে পারবো না? পারবো। ধরো আমার কাছে একটা ফুলের ছবি আছে, ফুলের ছবিটা হচ্ছে বলে দিচ্ছি, পিপিটির মাধ্যমে দেখাই, ফুলের ছবিটাকে আমি দেখাই, এটা কিন্তু ড্রয়িং করা ছবি। প্রথমে ড্রয়িং করা ছবিটাকে আমি দেখাই, ড্রয়িং করা ছবিটাকে দেখো, দেখো এর পাপড়িগুলো কটা আছে,
এই একটা পাপড়ি, এই একটা পাপড়ি, কটা হলো? দুটো হলো। এই একটা পাপড়ি কটা হলো? তিনটে হলো। এই একটা পাপড়ি কটা হলো? চারটে হলো। এই একটা পাপড়ি কটা হলো? পাঁচটা হলো। আর এই একটা পাপড়ি ছটা। কারণ আমি এই যে ছবিটাকে দেখাচ্ছি, মানে ছবিটাকে দেখাচ্ছি শুধুমাত্র এটা নয়, আমি কাউন্ট করা শেখাচ্ছি এখানে তোমাকে। এবার এই যে তুমি কাউন্ট করলে, টোটালটাকে যদি আমি বা তুমি এইভাবে লিখে দাও, তাহলে এর অর্থটা প্রকাশিত হলো। এটা ছয়, এটাও ছয়। এই যে ছবিটাকে কাউন্ট করলে তুমি 1 2 3 4 5 6 করে, শুধুমাত্র এইটা লিখে দিলেই ওই ছবিটাকে পুরোপুরি বোঝাচ্ছে, এই ছবিটার অর্থটাকে পুরোপুরিভাবে বোঝাচ্ছে। দাঁড়াও, এই অর্থটাকে পুরোপুরিভাবে বুঝিয়ে যাচ্ছে এই লেখা বা ড্রয়িং করার মাধ্যমে। কারণ এটা হচ্ছে ছয়, আর আমরা এখানে কাউন্ট করছি ছয়টাকে, বিভিন্ন রকমভাবে কাউন্ট করছি। ওকে, ঠিক আছে, এটা আমি বাদ দিচ্ছি। আর একটা ছবি দেখাচ্ছি, দেখো। এর নাম হচ্ছে বারবাডোস লিলি। ওকে, ডোরা কাটা, বাংলায় আমাদের এখানে বলি যে ডোরা কাটা বারবাডোস লিলি। লিখে দিই প্রথমে, না লিখলে দেখো, নামটা হচ্ছে বয়াকা বারবাডোস লিলি, লিলি বা ডোরা কাটা, ডোরা কাটা বারবাডোস লিলি। ওকে, ডোস লিলি, এই হচ্ছে ছবিটাকে এবার আমি দেখাবো। বারবাডোস লিলি, এটা না, বা শুধুমাত্র নয়, এটা হচ্ছে স্ট্রাইপড, স্ট্রাইপড বারবাডোস লিলি, স্ট্রাইপড। স্ট্রাইপড, তাই তো? স্ট্রাইপড, স্টাই না, স্ট্রাইপড, স্ট্রাইপড বারবাডোস লিলি বা হিপিস্ট্রাস, হিপিট্রাস্ট, হিপি, হিপি আর হিপিস্ট্রাম, হিপিস্ট্রাম, স্ট্রাইটাম, বিভিন্ন রকমভাবে এটাকে নাম দিয়েছে এই ছবিটাকে। কিন্তু আমাদের এখানে যদি বলি, এটা হচ্ছে ডোরা কাটা, ডোরা কাটা বারবাডোস লিলি। ওকে, আমাদের এখানে ডোরা কাটা বারবাডোস লিলি বলেই এটাকে আমরা জানি। ঠিক আছে, এটাকে আমরা ডোরা কাটা বারবাডোস লিলি হিসেবেই জানি। আরও এর ছবি আছে, সব থেকে ভালো ছবি যদি করি, আয় দেখো এইটা। এবার তোমরা একে একে এর পাপড়িগুলোকে কাউন্ট করো, দেখলেই বুঝতে পারবে। হচ্ছে দেখো, এই ওপরটা থেকে আমি কাউন্ট করছি, উপরে 1 2 3, নিচে একটা আছে 4 5, আর এইটা হচ্ছে 6। ওকে, দেখো 1 2 3 4 5 6, এই পাপড়িগুলোকে কাউন্ট করে দেখলাম কি হলো, এটা হচ্ছে 6টা আছে। আর 6টাকে আমি এই পাপড়িটাকে যদি না এঁকে, যদি এইভাবে ওই 6 এইভাবে এঁকে বুঝিয়ে দিই, তাহলে আমার অর্থটা গিয়ে দাঁড়ালো আমি 6 নিয়ে আলোচনা করছি বা 6টাকে বোঝাচ্ছি। ওকে, এবার তোমার কাজ হচ্ছে তুমি 6টাকে খাতার মধ্যে আঁকবে। 6টাকে তো বুঝতে পারছো, আমি 6 এইটা লিখছি মানে এটা কাউন্ট করা হচ্ছে যে এইভাবে, যে এইটাকে এইভাবে একটা পাতা, এইভাবে একটা পাতা, বা এইভাবে, 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 এইভাবে করে টোটাল সেটআপটাকে আমার কাছে দাঁড়ালো এই 6 বা এই 6 হিসেবে, এই টোটাল কাউন্টটাকে আমাকে বোঝাচ্ছে। ধরো এটাকে আমি পাপড়ি নিয়ে হিসাবে বোঝালাম, পাপড়িগুলোকে একই রকম আঁকা হয়নি, ঠিক আছে, কোনো চাপ নেই। আমি যদি ফল নিয়ে বোঝাই, আপেল নিয়ে বোঝাই, বারবাডোস লিলি বা ডোরাকাটা লিলিটাকে বাদও দিলাম। ওকে, যদি আমি এটাকে এই 6 হিসাবে বোঝাই, ধরো
এইরকম করে আঁকছি, টোটালটা আঁকা হচ্ছে না আমার, ঠিক আছে। আহ, 1 2 3 4 5। ওকে, এই যে আঁকছি, ধরো এই যে আমি ছবিগুলোকে আঁকলাম, ধরো এই যে ছবিগুলোকে আমি আঁকলাম, এই ছবিগুলোকে এতটা সময় লাগলো তো আমার, ছবিগুলোকে আঁকতে তো আমার সময় লাগলো। আমি যদি শুধু এইভাবে এঁকে দিতাম বা এইভাবে করে দিতাম, আমার গণিতের ভাষায় যে কাউন্টটা, এটা কিন্তু আমার মধ্যে শেষ হয়ে যেত। কারণ আমি এতগুলোকে আমি এইভাবে শুধু বুঝিয়ে দিচ্ছি, এইভাবে এই লেখার মাধ্যমে আমি টোটাল বিষয়টাকে, এই যে আমার আঁকলুম এতটা সময় ধরে, এই ছবির মাধ্যমে আমি এই লেখা দেখে শুধুমাত্র এরকম করে দিলে আমার কাজ কিন্তু শেষ হয়ে গেল। এটা 6, এটা 6, অর্থটা, এই টোটাল অর্থটা হচ্ছে এই যে ছবিগুলো আমি আঁকলাম, এই অর্থটা হচ্ছে এগুলোর অর্থ, এগুলোর পরিমাণটাকে এইটা দিয়ে বোঝাচ্ছে। শুধুমাত্র আমি এটাকে 6 জানলাম, 6-এর পর ভেতরের গল্প যদি না জানতে পারি, তাহলে আমার মধ্যে পুরো ক্লিয়ারিটি থাকবে না, তাহলে আমি অঙ্ক করতে আমাদের ফাটবে। আমি জানি 6, আমাকে বলা হলো 6 আর 5-এ কত হয় তুমি লেখো। 5 জিনিসটায় যদি তুমি এর অর্থটা কতটা পরিমাণ যদি না জানো, বা 6-এর যে কতটা পরিমাণ যে 6, এইটা যদি না জানো, তাহলে তুমি কি এই 11 করতে পারবে? তুমি 11-র জায়গায় তুমি 8ও করে দিতে চলে আসবে, 4ও করে দিয়ে চলে আসতে পারবে, কারণ তুমি তখন ভুল করবেই। তুমি যদি এর অর্থটা না জানো, এর অর্থ না জানো, তাহলে তুমি এই 11, 1 10 1 11 তুমি বসাতেই পারবে না, ঠিক করতেই পারবে না। সেই সূত্রে আমি টোটাল ক্লাসটাকে অনেক লম্বাভাবে টানবো, যাতে তুমি বুঝতে পারো, বা এই 6 জিনিসটাকে বোঝায়, 6-এর অবস্থানটা একটু বুঝিয়ে দিই, বা 6-এর বিভাজ্যতার নিয়মটা, বা 6-এর নামটা, এইসব নিয়ে আমি টোটাল সেটা ক্লাসটাকে পরিচালনা করছি, বা ক্লাসটাকে নিচ্ছি, তুমি দেখতে থাকো। যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তো তাহলে তো সব থেকে ভালো বিষয়, আরও সুখবর তোমার জন্য। ওকে, চলো এবার আমি আরেকটা ছবি দেখাবো। ছবি দেখাই, ছবি না দেখলে হবে না, ছবি দেখাই। ধরো আমি আরেকটা ছবি দেখাবো, দাঁড়াও ফোনটা গেল, ফোনটা আগে দেখাই, ফোন দেখিয়ে দেখিয়ে পড়াতে হবে, দেখবে তোমার মনটাকে অনেকটা আকৃষ্ট করে ফেলেছে এই ছবি। দেখবে কাউন্ট করে এই হচ্ছে, আশা করি বুঝতে পারছো এটা কিসের ছবি। এটা একটা ফুলের ছবি। দেখবে বেশিরভাগ ক্ষেত্রে না এই ফুলটাকে দেখবে 6টা করে থাকে, কোনো কোনো জায়গায় 7টাও থাকতে পারে। তুমি যে ফুলগুলো তুমি 6টা করে পাপড়ি আছে, সেই ফুলগুলোকে তুমি জড়ো করবে। এটা 10-এর বাইরেও যেতে পারে, অথবা তোমার 10-এর কমও হতে পারে। কিন্তু যে যে ফুলের পাপড়িগুলো, তুমি যদি শিউলি ফুল এখন ফোটে, এই গরমকালে ফোটে, শিউলি ফুলগুলো দেখবে, এই যে যে ফুলগুলোর পাপড়িগুলো 6টা করে আছে, সেই 6টা করে পাপড়িগুলোকে তুমি জড়ো করবে। জড়ো করে তুমি যখন তুমি পড়তে বসছো বা তুমি খেলছো, তখন গিয়ে সেখানে কাউন্ট করবে, 1 2 3 4 5 6 করে কাউন্ট করবে, যেগুলো 6টা করে কাউন্ট করে এক সাইডে রাখবে। দেখবে একটাতে 6 হয়েছে, আরেকটাতে গিয়ে দেখবে 6 হবে, আরেকটাতে গিয়ে দেখবে 6 হবে, আবার আরেকটাতে গিয়ে দেখবে 6 হবে। এরকম করে করে দেখবে 10টা যদি পারো, 10 পর্যন্ত নিয়ে নাও, দেখবে 6 10-এ কত হবে, 6 10-এ হবে 60 হবে। দেখবে এখানে 6 10-এ 60 হবে। আবার যদি তুমি 6 1-কে 6 এরকম করে একটা ফুল রাখলে, আবার 6 1-কে 6 আরেক বা দুটো করে এলাম, 6 দুগুণে কত হবে, 6 1-কে 6, 6 দুগুণে 12, 6 3-এ 18, 6 4-এ 24, 6 5-এ 30, 6 6 36, 6 7-এ 42, 6 8-এ 48,
9 54, 6 10 60, 6 11 66, 6 12 72, এরকম করে যাবে, এরকম করে যেতেই থাকবে। কারণ তখন দেখবে তুমি 6-এর প্রতি একটা আকর্ষণ আসছে, তারপর 6-এর ধারণা করতে করতে দেখবে তুমি 6-এর নামটাও জেনে ফেলছো, অনেকগুলো সংখ্যাও জানছো, 6-এর মাহাত্ম্যটাও তুমি বুঝে যাবে বা গুরুত্বটাও তোমার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বা পরিষ্কার হয়ে যাবে। তখন দেখবে অঙ্কের প্রতি ভীতিটা কমে যাবে, তোমার অঙ্কের প্রতি একটা আকর্ষণ আসবে। বাংলাতে প্রতি তো আছেই, অঙ্কের প্রতি আসবে, যখন ইংরেজি ক্লাস করবে ইংরেজির প্রতিও আসবে। ওকে, এইবার দেখো এটা গেল শিউলি ফুল। ওকে, এবার আরেকটা জিনিস বোঝাই, দেখো তো এই ফুলটা, এই ফুলটাই দেখো, দেখো এই একটা ফুল, যেটা এটা হচ্ছে বারবাডোস নাভি ফুল, লিলির ফুলের মতন অনেকটাই, ঠিক আছে। দেখো এই ফুলটাকে দেখো, পুরো এর 4-5টা কাউন্ট করে দেখো, সব থেকে ভালো এই এই ফুলটা দিয়েই ভালো করে বোঝাচ্ছে। দেখো পাপড়িগুলোকে কাউন্ট করো, এইখান থেকে ধরো, এইখান থেকে ধরো, এইখান থেকে বা এইখান থেকে ধরতে পারো। দেখো পাপড়িগুলোকে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা আর এইটা নিয়ে 6টা। এইবার এই 6টা পাপড়িটাকে যদি আমি এইভাবে লিখে দিই, যদি দিদিমণি জিজ্ঞাসা করে বা টিচার জিজ্ঞাসা করে তোমাকে, শিক্ষক কতগুলো হলো, এইটা দিয়ে বোঝাবে লিখে, বা বাংলায় এইটা দিয়ে বোঝালেই হয়ে গেল, তোমার কোনো ভুল নেই। কারণ তুমি প্র্যাকটিক্যাল ভাবেও জানলে, লেখা হিসেবেও জানলে, বুঝে গেলে। ওকে, এবার যদি যাই আরো, কারণ এটা হচ্ছে হিপিস্ট্রাম স্ট্রাইটাম ফুলের নাম হচ্ছে স্ট্রাইপড বারবাডোস লিলি, এটাকেও বলা হয়, বা ডোরাকাটা বারবাডোস লিলি। এইভাবে আমাদের, বিশেষ করে আমাদের এখানে ডোরাকাটা বারবাডোস লিলি যেটা প্রথমে দেখলে ওইটাকে বোঝায়, ঠিক আছে। এটা হচ্ছে ডোরাকাটা বারবাডোস লিলি। এইটা কোথায় গেল, এইটা হচ্ছে ডোরাকাটা বারবাডোস লিলি। দেখে নাও ছবিটাকে, এইভাবে যদি দেখায়, দেখো ডোরাকাটা বারবাডোস লিলি। ওকে, এইবার আমি যাই পরেরটায়, একটা দেখাই। এই খেলাটাকে তুমি দেখেছো? ধরো এই যে একটা জিনিস, এটাকে কি বলে বলো তো? দেখো আগে দেখো, একটা পার্ট, 2টো পার্ট, 3টে পার্ট, ঠিক একই রকমভাবে এই সাইডেও একটা আছে, এই সাইডেও একটা আছে, আর নিচে একটা আছে। আমাকে এবার বলো তো, 3টে যদি এই সাইডে 3 রকম কালার থাকে, তাহলে ওই যে অপর যে সাইডগুলো আছে, সেই অপর সাইডেও তো 3টে কালার থাকবে। তোমার মনে হতে পারে একই কালার হতে পারে, এই 3টে রকম একই রকম নিচে থাকবে, কিন্তু না। দেখাচ্ছি আরো, দেখো এখানে দেখো, ধরো এইটাকে একটা, এইটাকে ধরো হলুদটা একই রকম হয়ে গেছে, ঠিক আছে। ধরো এইটা দেখো, এই দিকে একটা সাইড, এইটা একটা সাইড, এইটা একটা সাইডে, দেখো 3 রকম সাইড হয়ে গেল। আবার ওখানে হলুদ ছিল, এখানে হলুদ থেকে বাদ দাও, দেখো কমলা চলে এসছে, এখানে দেখো স্কাই রঙে চলে এসছে। ওকে, এইবার দেখো টোটাল কালার, এই যে বক্স, অ্যাকচুয়ালি যে বক্সটা তুমি দেখতে পাচ্ছিলে, বা এটা হচ্ছে রুবি কিউব বলা হয়, এর নাম হচ্ছে রুবি কিউব। অনেকে জানে অনেকে জানে না, বলে দিলাম, অনেকটা পরিষ্কার হয়ে গেল বিষয়টা। এবার দেখো যে এইটা কালারটা, টোটাল কালারটাকে দেখে নাও। দেখো সাদা কালার থাকে, কমলা কালার থাকে, রেড কালার থাকে, এখানে তো দেখতেই পাচ্ছ সবুজ কালার তো থাকি। ওকে, দেখো স্কাই কালার আছে বা ব্লু কালারের আছে এটাকে, আর হচ্ছে ইয়েলো কালার আছে। টোটাল সেট আপটা হচ্ছে 6টা কালার আছে। কারণ এইগুলোকে, এইবার 6টা কালার তো আছেই, এবার কালারের দিক দিয়ে তোমার এই কালার সম্পর্কেও হয়ে গেল ধারণা, সাদা, কমলা, লাল, সবুজ, নীল, হলুদ। এবার যে হোয়াইট, অরেঞ্জ, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো,
তোমার মধ্যে এটাও জানা হয়ে গেল। আর কারণ ছটা যে জিনিস, একটা রুবিক কিউবের মধ্যে ছটা তল থাকে, বা এগুলো অ্যাকচুয়ালি কারণ হচ্ছে এগুলোকে তল বলা হয়। আর কিন্তু একে দেখতে কিরকম, বর্গক্ষেত্রের মতো একে দেখতে। তাহলে বর্গক্ষেত্রের কটা তল? ছটা তল। তাহলে বর্গক্ষেত্রের কটা তল? ছটা তল। শীর্ষবিন্দু কটা? ছটা। কোণ কটা? ছটা। এটা বর্গক্ষেত্র নয়, এটা হচ্ছে বর্গক্ষেত্র নয়, ওটা ষড়ভুজের, ষড়ভুজ বলবো, বর্গক্ষেত্র নয়, ষড়ভুজ। ঠিক আছে, এটা স্কোয়ারের মতো দেখতে। ঠিক আছে, আমি ষড়ভুজের আকারে যদি যাই, ষড়ভুজটাকে দেখতে এই রকম। দাঁড়াও, ষড়ভুজটাকে আমি বলে দিই আগে। ষড়ভুজটাকে দেখতে এই রকম, এইরকম থাকবে, এইরকম। দাঁড়াও, এটা অনেকটা লম্বা, এই সাইডে আসবে, এরকম দেখতে। ওকে, ষড়ভুজটাকে অ্যাকচুয়ালি এরকম দেখতে। আর এইগুলো দেখতে কোথায় সব থেকে ভালো দেখতে পাও বলো তো? এইগুলোকে দেখতে কোথায় সব থেকে ভালো দেখতে পাও দেখিয়ে দিচ্ছি। এখানে কম আছে, ঠিক আছে, কম পরিমাণে পড়েছে। আমি ওইটাকে নিয়ে আসি। এইগুলোকে সব থেকে ষড়ভুজ আমরা দেখতে পাই কোথায়? এই যে দেখো, বলটাকে নিয়ে চলে এসেছি। সব থেকে ভালো ষড়ভুজ এইখানেই দেখতে পাবে। কারণ ষড়ভুজ মানে কি, ছটা বাহু থাকবে। এই ছটা বাহু, এই যে কোথায়, এই যে একটা বাহু, এই দেখো সোজাসুজি একটা বাহু, দুটো বাহু করলুম। দেখো, আমি পুরো কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি যে এইটা, এই করলুম আর এই করলুম। ধরো এইটা আর এইটা হচ্ছে, এইটা করলুম, একটা বাহু, দুটো বাহু। ওকে, এই একটা বাহু, এই একটা বাহু, মানে এইটা বাহু, এটা বাহু, টোটাল হলো চারটে। এইবার কোথায় গেল? এইটা বাকি আছে, এই বাহুটা বাকি আছে, আর এই নিচের বাহুটা বাকি আছে। এইটা আর এইটা বাহু করে দিলাম, বা তল করে দিলাম। কারণ হচ্ছে এটা হচ্ছে ছটা তল। বলগুলোকে সব থেকে ভালো করে লক্ষ্য করবে যে আমি ছয় আঁকছি মানে শুধুমাত্র ছয় জানবো এরকম নয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে দেখতে হবে ছয় জিনিসটা কোথায় কোথায় আছে। তখন দেখবে তুমি ছয় সম্পর্কে তোমার ধারণা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ওকে, ফুটবল ধরবে, ফুটবল দেখবে, ছেলে মেয়ে ছাত্রছাত্রী যাই বলি না কেন, সবাই দেখবে ফুটবল তোমরা পাবেই পাবে। সব থেকে ভালো বিষয় হচ্ছে এইরকম যখন বল দেখতে পাবে না, ওইখানে দেখবে সাদা কালোর দিক দিয়ে এই বলগুলো যখন দেখবে, এই বলগুলো যখন দেখবে, ওইখানে সব থেকে তোমরা কাউন্ট পেয়ে যাবে। এটা তো সাদা কালো, তোমরা হয়তো যদি তোমাদের মধ্যে অসুবিধা হতে পারে, এরকম যে বলগুলো দেখতে লাগে ফুটবলগুলো এইরকম দেখবে, যাবে এই ফুটবলগুলোকে দেখেই বুঝতে পারবে যে এখানে ছটা করে তল থাকে। ছটা করে তল থাকলেও কিন্তু এবার শীর্ষবিন্দু কটা হবে? ছটাই হবে। এই একটা শীর্ষবিন্দু, 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 এই একটা শীর্ষবিন্দু। আমি যদি বলটাকে ঘোরাই, ধরো এই হচ্ছে শীর্ষবিন্দু, আবার যদি এইটাকে ঘোরাই, এই হচ্ছে শীর্ষবিন্দু, আবার বলটাকে এই রকম সাইডে ঘোরাই, এটা শীর্ষবিন্দু, আবার যদি এই সাইডে ঘোরাই শীর্ষবিন্দু, আবার যদি এরকম ঘোরাই শীর্ষবিন্দু, আবার এই সাইডে ঘোরাই শীর্ষবিন্দু। কারণ শীর্ষবিন্দু, কারণ ষড়ভুজটা এইভাবেই করতে হয়। ষড়ভুজে দেখো এইটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে দেখো এই টোটাল, এইদিকে একটা তল, এইদিকে তল, তল 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 হলো। বা এইটা না বুঝিয়ে ভেতরের দিক দিয়ে যদি আমি বোঝাই, দেখো এই একটা তল হয়েছে, এইটা তল, তল 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 তল, ছটা তল হয়েছে। শীর্ষবিন্দু কটা? একটা শীর্ষবিন্দু, দুটো শীর্ষবিন্দু, তিনটে শীর্ষবিন্দু, চারটে শীর্ষবিন্দু, পাঁচটা শীর্ষবিন্দু, ছটা শীর্ষবিন্দু। এবার ষড়ভুজের এবার কোণ দেখব। এবার এটা করে মুছে দেবো, মুছে দিলে সব থেকে ভালো নয়, আমি ধরো আরেকটা এঁকে দিই, আরেকটা এঁকে দিলে সব থেকে ভালো বোঝাবে। আরেকটা এঁকে দিলে সব থেকে ভালো বোঝাবে যে, দাঁড়াও একটু ধ্যাবড়া হয়ে গেল, একটু চাকচক্য হয়ে গেল, এটাকে একটু নিচের দিকে নামাতে হবে। দাঁড়াও একটু টাইম নেই।
ওকে, দেখে এঁকে দিয়েছি, ঠিক আছে, ঠিক আছে। ওকে, দেখো এইবার দেখো তোয়ালটাকে না আরেকটা এঁকে দিই, সব থেকে ভালো হচ্ছে বিভিন্ন রকম আমি এঁকে দিই, এরকম এঁকে দিলে সব থেকে ভালো হবে। ওকে, ধরুন না এরকম এরকম তোয়ালটা, একটা তোয়াল, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা তোয়াল ওখানে বোঝালাম, শীর্ষবিন্দু এইখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এবার কোণ, কোণ এইটা একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ, চারটে কোণ, এটা হচ্ছে পাঁচটা কোণ, এটা হচ্ছে ছটা কোণ। তাহলে এইটার মধ্যে পরিষ্কার হয়ে গেল তোমাদের যে একটা এটা হচ্ছে ষড়ভুজ, ঠিক আছে, এইগুলোকে বলা হয় ষড়ভুজ। ওকে, এগুলোকে বলা হয় ষড়ভুজ বলা হয়। এই রকম দেখতে যখন তোমরা যখন ছবি দেখবে এগুলোকে বলা হয় ষড়ভুজ। আর ষড়ভুজ মানে ছটা ভুজ বা ছটা বাহু, ছটা, এবার ষড়ভুজের ছটা বাহু, ষড়ভুজের ছটা শীর্ষবিন্দু, ষড়ভুজের ছটা কোণ, আর ষড় মানে হয়ে গেলে ছয়। ওকে, ষড় কথার অর্থ হচ্ছে ছয় ছয়, এইটা বোঝায়। পঞ্চম হচ্ছে 5, চতুর হচ্ছে 4, ত্রি হচ্ছে 3। ওকে, এইটা দেখো তোমাদের এইটা সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেল যে ষড়ভুজের কটা। ধরো এইটা, এবার ওই যে রুবিক কিউবটা দেখালাম, এবার রুবিক কিউবটা দেখানোর একটাই কারণ হচ্ছে, রুবিক কিউবটা যদি আমি দেখাই কারণ হচ্ছে ওটার তল সম্পর্কে কটা আছে সেইটা তোমাদেরকে দেখানোর জন্য এই রুবিক কিউবটা দেখিয়েছি। কিন্তু রুবিক কিউবটা অ্যাকচুয়ালি এর আকারটা হচ্ছে বর্গাকারের মতো। ওকে, রুবি কিউবটাকে দেখতে বর্গাকারের মতো, সব থেকে এইটা বর্গাকার দেখতে পাচ্ছ, চার চোখ সব চারদিকে সমান, এগুলোকে চতুর্ভুজ বলা হয়। ওকে, চতুর্ভুজের বাদ দাও, আমি এখন তল সম্পর্কে আলোচনা করছি। তার চতুর্ভুজের কটা তল? ছটা তল, এটাও জানা হয়ে গেল। তাহলে দেখো এবার তল সম্পর্কে, এই একটা দিকে সাদা থাকবে, একদিকে দেখবে সাদা আছে, একদিকে দেখবে কমলা আছে, একদিকে দেখবে রেড আছে, একদিকে সবুজ, একদিকে ব্লু আছে, একদিকে হোয়াইট, মানে হোয়াইট বলছি, ইয়েলো। এটা করে দেখবে পুরোপুরিভাবে ছটা তল পাবে তোমরা। আর ওই ছটা তল 6 দিয়ে আঁকলেই বুঝে যাবে। এবার এইগুলো দিয়ে তোমাদের একটা অঙ্ক তৈরি হবে, যে বলবে তোমাদেরকে বলবে যে চতুর্ভুজের কটা তল বা ষড়ভুজের কটা তল, আর চতুর্ভুজের 4টা বাহু আছে এটা জানবে। ও টোটাল সেট আপটাকে যদি চতুর্ভুজ বলছি, ওই চতুর্ভুজের কটা তল, তখন ভুল বললাম, চতুর্ভুজের 4টা তল, ষড়ভুজের 6টা তল, আর যদি স্কোয়ার যদি জিজ্ঞাসা করে স্কোয়ারের 6টা তল পাবে। আবার ধরো এটা তো গেল রুবিক কিউব, এইটা একটু দেখো তো, এইটা, এই ছবিটাকে একটু লক্ষ্য করো, দেখো তো এটা কি? লুডোর ছক্কা, তাই না? এটাকে বলা হয় লুডোর ছক্কা। এই দেখো, এইবার আরও ধারণা পরিষ্কার হবে। গুটি আছে 4টা গুটি, 4 কালারের আছে, একটা আছে ব্লু আছে, রেড আছে, গ্রিন আছে, ইয়েলো আছে। ওকে, দেখো ইয়েলোতে কি বসে? ইয়েলোটা বসে। ব্লুতে কি বসে? ব্লু বসে। রেডে কি বসে? রেডটা বসে। আর গ্রিনে কি বসে? গ্রিনটা বসে। এবার আমাদেরকে এগুলোকে এরকম টকস 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 করে গিয়ে গিয়ে এরকম করে করতে 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 এরকম, ধরো আমি রেড দিয়ে যদি আমি যাই, রেডে এখান থেকে স্টার্ট করে এরকম এরকম গিয়ে 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 এরকম করে আমি এইরকম এসে আমি ঘরে ঢুকবো। বিশেষ করে দেখো
ইয়োলো থেকে যদি শুরু করি, ইয়োলোটা এরকম করে স্টার্ট হবে, এরকম গিয়ে 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 এরকম করে যেতে যেতে এই ঘর কাউন্ট করতে করতে এই যে তীর চিহ্ন আছে এরকম করে ঢুকি। আমার তীর এখানে বোঝানোর বিষয় এটা নয়, আমার বোঝানোর বিষয় হচ্ছে আমার ছয়টাকে নিয়ে। ছয়টা কোথায় পাচ্ছি আমি? ছয়টা পাচ্ছি এইখানে আমি ছয় পাচ্ছি। দেখো, এই দেখ ছাকো, ডটগুলোকে গোনো, এই ডটগুলোকে গোনো, কটা আছে? 1 2 3 4 5 6। এবার এই যে তুমি ডটগুলোকে গুনলে, এইটাকে আমি যদি ষড়ভুজটা মুছে দিচ্ছি, ষড়ভুজটা আমি মুছে দিলাম। এই ডটগুলোর যদি পরিমাণ যদি, এবার ডটগুলো তো তুমি গুনলে, এই ডটগুলো তো তুমি গুনলে, ডটগুলো যদি আমি এইভাবে করে দিই, ডটগুলোর পরিমাণটা বা বাংলায় এইভাবে লিখে দিই, তা ডটগুলোর অর্থটা আমাকে এইটা দিয়ে বুঝিয়ে যাচ্ছে, বা এইগুলোর অর্থটা আমাকে এইটা দিয়ে বোঝাচ্ছে যে 6টা ডট থাকবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এরকম করে ডট তোমার কাছে থাকবে ওই লুডোর ছক্কাতে। লুডোর ছক্কাতে হয় কালো কালারের হতে পারে, ব্লু কালারের হতে পারে, গ্রিন রেড কালারের হতে পারে, ইয়েলো কালারও হতে পারে এগুলো। ওকে, ওপরটায় পাশেটা দেখো, এইদিকে দেখো, এইগুলোতে দেখো, দাঁড়াও আরও দেখো, এখানে দেখো 5টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, আবার এটা গেল একটা সাইড, আবার এইগুলো এইখানটায় দেখো, উপরটায় দেখো, উপর সাইডটায় দেখো, বিশেষ করে উপর সাইডটায় যদি আমি দেখতে যাই, উপর সাইডটায় যদি দেখতে যাই, এই সাইডটায় দেখো 3টে আছে, এই 3টাকে তখন আমি এই 3 দিয়ে করে দেবো, 5টাকে তখন আমি এই 5 দিয়ে করে দেবো। মানে এগুলোকে বোঝাচ্ছে, মানে কি আমি অঙ্ক শিখছি এখানে। ওকে, অঙ্ক তো করবো জানি, আগে শিখে নিই নাকি জিনিসগুলো, তাহলে দেখবে তুমি অঙ্কের প্রতি তোমার ধারণাটা যখন গিতে যাবে, অঙ্ক করতে সহজ হবে। এত ঘন্টা ধরে এই যে আমি বকছি, এগুলোর কি কোনো গুরুত্ব নেই? গুরুত্ব আছে ভাই, গুরুত্ব আছে। যখন তুমি আমরা যখন স্কুলের প্র্যাকটিস টিচিং গিয়েছিলাম না, তখনই বুঝতে পেরেছি এগুলোর গুরুত্ব অনেক। এগুলোকে বিভিন্ন রকমভাবে অ্যাঙ্গেলভাবে তোমাকে ছড়াতে হবে একজন টিচারকে, তবেই ছেলে মেয়েদের অঙ্কের প্রতি ভীতিটা কমে যাবে। তুমি গড় হিসাবে যদি পরিসংখ্যান দেখতে যাও, অঙ্কের প্রতি আর ইংরেজির প্রতি ছেলে মেয়েদের দুর্বলতা বিশাল। যদি আমাদের বাঙালি ছেলে মেয়ে যারা আছে, বিশেষ করে দেখবে তাদের অঙ্কের প্রতি দুর্বল আর ইংরেজির প্রতি দুর্বল, কারণ তারা বাংলায় কথা বলে। আর বিশেষ করে বেশি হচ্ছে ইংলিশের প্রতি দুর্বল, অঙ্কটায় তবু হলেও তারা করবে, কারণ অঙ্ক করতেই হয়। তবে অঙ্কটা যেহেতু দুর্বল থাকে যাদের, তাদের জন্য করছি। যাদের দেখতে হয় দেখো, না দেখতে হয় দেখবে না, কারো জোর জবরদস্তি নেই এখানে, কিন্তু আমি ক্লাস করিয়ে যাব। দুর্বল ছাত্রছাত্রী অনেক আছে, যাদের কাছে জিনিসগুলোই পরিষ্কার নয়। একটা সময় হয়তো তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, তখন যখন আমি অঙ্ক করে যাব, শুরুই বেরিয়ে যাব অঙ্ক করতে করতে, তখন দেখবে মাথার মধ্যে অনেকটা ঢুকে যাবে তাদের এই অঙ্ক জিনিসগুলো। ওকে, চলো, এটা তো গেল, রুবি কিউব গেল, লুডো ছক্কা গেল, হেপি হিপ্পিস্ট্রাম স্ট্রাইটাম বা স্ট্রাইপড, বারবাডোস লিলি বা ডোরাকাটা, বারবাডোস লিলি হয়ে গেল। ক্রিকেট ছক্কাটা হলো, শিউলি ফুল হলো। এবার হচ্ছে ধরো আরেকটা বিষয় তোমাকে আমি ব্যাখ্যা দিচ্ছি, সেটা হচ্ছে ধরো তুমি মামার বাড়ি গেছো বা পিসির বাড়ি গেছো বা মাসির বাড়িও গেছো। এবার ধরো তুমি সাইকেলে করেও যেতে পারো, মোটর সাইকেলে করেও যেতে পারো, যদি কাছে হয় তুমি হেঁটেও যেতে পারো। ধরো আদিমকালে, আদিম নয়, যখন আমরা ছোট ছিলাম বা তার আগেতে, তখন তো সাইকেল তো অতটাও প্রচলন ছিল না, সবে সাইকেলের প্রচলন হয়েছে বা মোটর সাইকেল তেমন ছিল না। তখন মানুষ বেশিরভাগ সময় হয়, যদি রেল লাইন যদি না থাকতো, তখন তারা হেঁটে যেত রাস্তা ধরে। ধরো আমি তখনকার দিনেই আমি ধারণাটা দিচ্ছি, পুরাকালের ধারণা। ধরো আমি পুরাকালের ধারণার একটা আমি ছবি দেখাই, যদি ধরো আমি ছবি দেখাই, তারপরে আমি ক্লাসটা করব। ওকে, আমি ছবিটা দেখাই আগে, ধরো
একটু আমাকে গুগল থেকে সার্চ করতে হবে। একটু অপেক্ষা করো। ধরো এই আদিমকালের জিনিসটার কথাই বলি। ধরো এই যে দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় গরুর গাড়ি। তখন গরুর গাড়ি যখন আমাদের মতো এখন রেল, বাস এরকম তো ছিল না, তখন গরুর গাড়ি ছিল আদিমকালে। তখন মানুষরা কি করতো, এই হেঁটে হেঁটে তারা যেত, হেঁটে হেঁটে যেত বা এরকম গাড়ি করে যেত। এরকম গাড়ি করে আঁকা ছবি এটা। দেখো এই ছবিগুলোকে দেখেই তুমি বুঝতে পারবে যে এগুলোকে হচ্ছে আদিমকালের ছবি, গরুর গাড়ির ছবি। তখনকার দিনে এরকম যদি আমাকে এবার কিলোমিটার বা মাইল ফলক যদি থাকে রাস্তার মধ্যে, ধরো এইখানে আমার মামার বাড়ি, এইটা হচ্ছে আমার মামার বাড়ি, এরকম করে রাস্তা গেছে গেছে, এরকম করে একটা রাস্তা আছে, ঠিক আছে, এরকম করে রাস্তা আমাকে যেতে এইটা হচ্ছে আমার বাড়ি, নিজের বাড়ি, নিজের বাড়ি, ঠিক আছে। এখান থেকে আমি স্টার্ট করব, এইখানে দেখব, এইখানে গিয়ে একটা এরকম করে ফলক আমি পাবো। এরকম, ঠিক আছে। ধরো এইটা হচ্ছে আমার মামার বাড়ি, এসের মতো আমি রাস্তাটা করে দিলাম, ঠিক আছে, কোনো চাপ নেও না। আমার এখান থেকে নিজের বাড়ি থেকে গাড়ি গাড়ি করে বা পায়ে হেঁটে আমি যাব, মামার বাড়িতে যাব। এইখানে এরকম মাইল ফলক রাস্তার ধারে এরকম পোতা থাকে, ঠিক আছে। এখানে 1 কিলোমিটার, এইখানেও দেখবে একটা ফলক থাকবে, এখানে 2 কিলোমিটার থাকবে, এরকম একটা থাকবে ফলক, এখানে 3 কিলোমিটার, এইটা এরকম ফলক থাকবে, এখানে ফলকগুলো এইরকম জায়গায় এরকম লেখা থাকবে, এখানে 4, এইদিকে দেখবে মাইল ফলক লেখা থাকে এখানে 5, এইখানে যদি একটা ফলক থাকবে এটা 6, এরকম করে থাকবে। মাইল ফলক বা মাইল স্টোন দিয়ে দেখবে এরকম ফলক রাস্তার পাশে এখানে লেখা থাকে। আমি ধরে নাও এরকম করে দিলাম, আমি নিজের বাড়ি থেকে স্টার্ট করলাম, এখানে 1 কিলোমিটার, এখান থেকে যাচ্ছি 2 কিলোমিটার, আবার এখান 2 কিলোমিটার থেকে 1 কিলোমিটার গেলাম, 3 কিলোমিটার হলো, আর 3 কিলোমিটার থেকে 1 কিলোমিটার গেলাম, 4 কিলোমিটার হলো, 1 কিলোমিটার, 4 কিলোমিটার থেকে 1 কিলোমিটার গিয়ে দেখলাম 5 কিলোমিটার, আবার এই 5 কিলোমিটার থেকে দেখলাম আমি 6 কিলোমিটার, 6 ফলো করা আছে। এবার আমাকে বলা হলো যে তোমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্বটা কত দূর। এবার আমি যদি জানি, বলতে পারবো আমার নিজের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব হচ্ছে 5-6 কিলোমিটার। আমার নিজের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার, আর 1 কিলোমিটারের মধ্যে 1000 মিটার থাকে। ওকে, মানে এখান থেকে এই 1 কিলোমিটার মধ্যে 1000 মিটার, এই 1000 মিটারে হয় মিটার সমান 1 কিলোমিটার, 1 কিমি। ওকে, এটা হচ্ছে মানে 1000 মিটারে 1 কিলোমিটার হয়। এখান থেকে যদি এই 1 কিলোমিটার বলি, এখানের মধ্যে 1000 কিলোমিটার ঢুকে বসে আছে, আবার এখান থেকে এখানে 1000 কিলোমিটার ঢুকে বসে আছে, তাহলে কি হলো, 2000 কিলোমিটার হলো, 2000 মিটার হলো। আবার এখান থেকে 3000 মিটার, 4000 মিটার, 5000 মিটার, 6000 মিটার, তার মানে 6000 মিটার সমান ইকুয়াল হচ্ছে 6 কিমি মিটার। এম সমান হচ্ছে 6000 মিটার সমান হচ্ছে 6 কিমি। এবার তুমি 6 সম্পর্কে যদি তোমার মধ্যে ধারণা যদি পরিষ্কার না থাকে, তাহলে এই যে মিটার যাবে, কিলোমিটার যাবে, তুমি কি বুঝতে পারবে? পারবে না।
কারণ 6 থেকে 6000 মিটার হবে, আবার 6 কিমি থেকে 6000 কিলোমিটারও হবে। এগুলো আমাকে জানতে হবে, কারণ হচ্ছে অঙ্ক আমি শিখতে এসেছি, আমাকে শিখতে হবে। এবার এগুলো শিখতে গেলে ওই প্রথম থেকে যদি প্রত্যেকটা সংখ্যার যদি ধারণা তুমি ইন্ডিভিজুয়াল ভাবে যদি তোমার কাছে না প্রেজেন্টেশন করি আমি, পরবর্তীকালে যদি আমি অঙ্ক করিয়ে যাই, তাহলে নিজের মতো পাগলের মতো আমাকে বকতে হবে, কারণ তুমি বুঝতে পারবে না। এই সূত্রে আমি পুরো একটা সংখ্যাটাকে এত ঘন্টা বা এত মিনিট ধরে বোঝাচ্ছি, যাতে তোমার মধ্যে পূর্ণ ধারণাটা থাকে যে 6 জিনিসটা কি। ওকে, এবার আমি ধারাপাতের বইতে আসি। ওকে, ধারাপাতের যে বইগুলো আছে বা নামতার যে বই বা শতকিয়ার যে বইগুলো আছে, সেই বইয়ে যেগুলো আছে সেগুলো সম্পর্কে এবার আসি 6-এ কি হয়। দেখো, প্রথমেই কাউন্ট করে 1-এ চন্দ্র, আমার সাথে সাথে তুমি কাউন্ট করতেই পারো। 1-এ চন্দ্র, 2-এ কি পড়ি আমরা, 2-এ পক্ষ পড়ি, 3-এ নেত্র পড়ি, 4-এ বেদ পড়ি, 5-এ পঞ্চবান, 6-এ ঋতু। এই যে 6-এ যে ঋতু আছে, 6-এ ঋতু, ঋতু মানে 6-এ যে আমরা এই যে ঋতু ডট 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 করে দিলাম, 6-এ যে আমরা এই যে ঋতু পড়ি, এবার আমাকে জানতে হবে 6-এ যে ঋতু পড়ি, যে ঋতু 6-এ ঋতু, তা ঋতু জিনিসটা কি? ঋতু জিনিসটা হচ্ছে একটা কাল। এবার এই ঋতু, একটা ঋতু হয় 2টো মাস মিলে, তার মানে 6টা। এবার 6 ঋতু মানে কটা মাস হতে পারে? একটা ঋতুতে এক ঋতু, ঋতু ইকুয়াল হচ্ছে 2 মাস, 2 মাস। আর একটা ঋতুতে 2 মাস হয়, আর একটা আবার 2টো মাসে হচ্ছে 60 দিন। এইবার এক মাস সমান হচ্ছে 30 দিন। ওকে, তুমি এখান থেকে বুঝতেই পেয়ে যাবে, এক মাস সমান হচ্ছে 30 দিন, 2 মাসে 60 দিন, আর একটা ঋতু সমান হচ্ছে, আর এক ঋতু ইকুয়াল হচ্ছে, যদি জিজ্ঞাসা করে একটা ঋতু সমান কদিন, 60 দিন। ওকে, এক মাসে 30 দিন, একটা ঋতু 60 দিন, আর একটা ঋতুতে এবার এক মাসে যদি 30 দিন হয়, তাহলে 60 দিন বোঝাতে, তার মানে 2টো মাস ঢুকে বসে আছে, ওই জন্য একটা ঋতু সমান 2টো মাস। ওকে, আবার 2টো মাস সমান হচ্ছে 30 দিন। এবার তোমাকে এই যে 6 ঋতু, আমি যদি বলি 6 ঋতু, তুমি চলে গেল 6 ঋতু বলে পড়ে চলে গেলে, কিন্তু তুমি বুঝলে না ঋতু জিনিসটা কি, ঋতুর ভেতরে আবার কি কি থাকে। ওকে, এবার ঋতু, এবার নামগুলো জানবো। ঋতুর মধ্যে এবার 6 ঋতু মানে কি, 6টা ঋতু থাকবে। এবার এগুলোকে বললাম যে একটা ঋতুতে হচ্ছে 2টো মাস, আর 2টো মাস মানে 60 দিন, একটা মাস মানে 30 দিন। এবার বাদ দেবে, ধরো এইগুলো হাড্ডাবাড্ডা এসব আমি বাদ দিলাম। ওকে, এইসব যাবতীয় যে জিনিসপত্রগুলো আসছে আমি বাদ দিলাম, এগুলো আমার মধ্যে এখন মাথার মধ্যে ঢুকবে না। আমার মাথার মধ্যে ঢোকার বিষয়টা হচ্ছে এই যে 6 সম্পর্কে, 6 সম্পর্কে যে 6 ঋতু করা আছে, 1-এও একটা ঋতু আছে, 2-এও একটা ঋতু, 3-এ একটা ঋতু, 4-এ একটা ঋতু, 5-এ একটা, আর 6-এ। এবার এই ঋতুগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো, একটা ক্লাস করাচ্ছি মানে এই নয় যে ক্লাসটাকে ফালতু ক্লাস। যদি তুমি ভেতরের মধ্যে না ঢোকো, তাহলে বুঝতে পারবে না যে এতগুলো যে আমি বকে চলেছি, এর মাহাত্ম্যটা, গুরুত্বটা তুমি জানবেই না। উপরে থাম্বনেল দেখে তুমি বুঝতেই পারবে না, কারণ তুমি যদি ভেতরটায় যদি না ঢোকো। ওকে, চলো। একটা ঋতু হচ্ছে গ্রীষ্ম ঋতু, গ্রীষ্ম ঋতু, এটাকে বলা হয় গ্রীষ্ম ঋতু, কেউ গ্রীষ্ম বলেও জানবে, গ্রীষ্ম, কিন্তু একটু গ্রীষ্ম। এবার ম করা আছে, পদ্ম, পদ্ম, প দয় পদ্ম, গ্রীষ্ম,
আ আত্মীয়, আত্ম, আত্ম, আত্মা। তার মানে মোটা আওয়াজ হচ্ছে না, মোটা না আওয়াজ হয়ে এই যে বর্ণটা আছে সেই বর্ণটায় আওয়াজ হচ্ছে, কিন্তু ওটা ওকা হিসেবে আওয়াজ হচ্ছে, তাই তো? ঠিক আছে, কোনো চাপ নিতে হবে না, বাংলার ক্লাসে কিভাবে পড়তে হয় বুঝিয়ে দেবো। ওকে, তবে এটা মাইন্ডে আমার মধ্যে থাকবে, এই বিষয়টা আমার মধ্যে দাও, একটু লিখে নিই। ওকে, না লিখলে পরবর্তীকালে কিন্তু আমার এটা ধরতে একটু অসুবিধা হবে, যেহেতু পড়তে পড়তে এটা চলে এলো। আমি আমার ডায়েরিতে একটু লিখে নিই, পরবর্তীকালে এগুলো পড়তে আমার সুবিধা হবে তোমাদের পড়াতে। ঠিক আছে, কোনো চাপ নিয়ে দরকার নেই। ওকে, ঠিক আছে, আমি লিখে নিলাম। এগুলো পরবর্তীকালে তোমাদের পড়তে আমার অনেকটা সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, দেখো, প্রথম হচ্ছে গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম ঋতু, ঋতু এই যে করা আছে, ঋতুর মধ্যে দুটো মাস আছে, মাস আছে, এটা হচ্ছে বৈশাখ, বৈশাখ, আর হচ্ছে জ্যৈষ্ঠ। ওকে, একটা হচ্ছে বৈশাখ মাস লুকিয়ে আছে, আর একটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস লুকিয়ে আছে। জ্যৈষ্ঠ বানানটা কি ঠিক লিখেছি? জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ বানান কি এইভাবে হয়? দাঁড়াও তো, কনফিউজ একটু লাগছে আমার। দাঁড়াও, জ্যৈষ্ঠ বানানটা ঠিক আছে, জ্যৈষ্ঠ বানানটা দেখো এই রকম, আমি ভুল করে দিয়েছিলাম প্রথমে, তাই আমার খটকা লাগছিল যে জ্যৈষ্ঠ বানানটা আমি ঠিক লিখছি কিনা। জ্যৈষ্ঠ বানানটা এটা মূর্ধন্য ছয়ে ঠয়ে। ওকে, এইভাবে জ্যৈষ্ঠ বানানটা দেখো, একটা ঋতুতে, এক ঋতু বা একটা, দেখো এটা, দাঁড়াও, এরকম করে গ্রীষ্ম ঋতু হচ্ছে দুটো মাস মিলে হচ্ছে, একটা ঋতুতে দুটো মাস থাকে। এবার একটা এই যে গ্রীষ্ম ঋতু আছে, কোন দুটো মাস মিলে? একটা বৈশাখ, একটা জ্যৈষ্ঠ নিলে নিলে নিয়ে হচ্ছে গ্রীষ্ম ঋতু। এইবার হচ্ছে বর্ষা, বর্ষা, এই যে বর্ষা ঋতু এইবার আসবে তোমাদের। এখন কিন্তু হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ চলছে, ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কি মাস চলছে? জ্যৈষ্ঠ। ওকে, জ্যৈষ্ঠ মাস চলছে, বর্ষা। এবার এই যে জ্যৈষ্ঠ মাস চলছে, এবার কোন ঋতু আমাদের? গ্রীষ্ম ঋতু চলছে। এইবার পরে যে আসবে জ্যৈষ্ঠ মাসের পর যে মাসটা হয় এটা হচ্ছে আষাঢ়। দু মাস, দুটো মাস আর লিখছি না, একটা হচ্ছে আষাঢ়, 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 আর একটা হচ্ছে শ্রাবণ। ওকে, একটা শ্রাবণ পাবো আষাঢ় মাসে। এবার আষাঢ় মাস, বর্ষা ঋতুটা কোন দুটো মাস মিলে হয়? আষাঢ় মাস আর শ্রাবণ মাস মিলে হয় বর্ষা ঋতু। তাহলে কত ঋতু হলো আমাদের? এখন পর্যন্ত আমরা দুটো ঋতু পড়লাম, একটা ঋতু, দুটো ঋতু, মানে গ্রীষ্ম ঋতু আর বর্ষা ঋতু। এইবার হচ্ছে শরৎ, শরৎ ঋতু। শরৎ ঋতুতেও দুটো মাস আছে, কি মাস? শ্রাবণের পরে কি মাস হয়?
ভাদ্র, ভাদ্র মাস হয়, ভয়াকা দয়রফলা, ভাদ্র মাস। আর হচ্ছে আরেকটা, এই অবলিক কেন দিচ্ছি আমি, অবলিক দেবো না, কমা দেবো, অবলিক কেন, ভাদ্র আশ্বিন, আশ্বিন মাস। দেখো ভাদ্র মাস আর আশ্বিন মাস হচ্ছে শরৎ ঋতুটা হচ্ছে কি কি মাস মিলে, ভাদ্র আর আশ্বিন নিয়ে হচ্ছে, আশ্বিনটা দন্তু হবে। ওকে, আশ্বিন। দেখো কটা ঋতু, একটা ঋতু, দুটো ঋতু, তিনটে ঋতু হলো। আর আমরা কি পড়ি, 6 ঋতু, তার মানে এখনো 6টা ঋতু আমাদের বাকি আছে, আর 3টে ঋতু বাকি আছে। এবার দেখি, দাঁড়াও কথা হবে একটু। 4 নম্বরে কি হয়, হেমন্ত, হে ম দন্ত নয় তয়, দাঁড়াও, হেমন্ত কিন্তু আমরা 6 ধারণাতে কিন্তু পড়ে আছি। এই যে এত হ্যাড্ডা ব্যাড্ডা যে বোঝাচ্ছি, তার মানে হচ্ছে এখনো কিন্তু আমরা 6তেই পড়ে আছি, 6 বিষয় টপিকটাকে আমরা জানছি। কত মিনিট হলো, 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা কত মিনিট হচ্ছে দেখি ভালো করে, 1 ঘন্টা 2 মিনিট, আচ্ছা ঠিক আছে। দেখো হেমন্ত, হেমন্ত ঋতু আছে, হেমন্ত ঋতুতে কটা মাস থাকে, দেখো প্রত্যেকটা ঋতুতে যখন 2টো করে মাস থাকছে, ঠিক একই রকম ভাবে যে প্রত্যেকটা ঋতুতে, দাঁড়াও, প্রত্যেকটা ঋতুতে কিন্তু 2টো করে মাস আছে। এইবার দেখো ভাদ্র হলো, আশ্বিন হলো, তারপরে কি মাস হয়, কার্তিক হয়, কার্তিক, কার্তিক। আর একটা মাস, যেহেতু একটা ঋতু 2টো করে মাস থাকে, তাহলে একটা হয়ে গেল কার্তিক, আর একটা হচ্ছে অগ্রহায়ণ, অগ্রহায়ণ, হায় মূর্ধন্য, এটা কিন্তু মূর্ধন্য হবে, ঠিক আছে, দন্তন্য নয়, অগ্রহায়ণ, যাকে আমরা অঘ্রাণ বলে চিনি। অনেকে একে অগ্রহায়ণ না করে অঘ্রাণ করে দেয়, ঠিক আছে। দেখো হেমন্ত ঋতু, কার্তিক আর অগ্রহায়ণ নিয়ে 2টো হলো। এইবার হচ্ছে শীত, 5 নম্বর হচ্ছে শীতকাল আছে, শীতকাল। ওকে, শীতকালে কোন 2টো ঋতু থাকে, পৌষ, পৌষ থাকে, আর থাকে মাঘ, ময়াকা ঘ, মাঘ। আর একটা 6 নম্বরে আছে বসন্ত, এই বসন্ত ঋতু হচ্ছে আমাদের খুব আনন্দ হয়, কারণ এখানে চলে গেছে, আগেই ছিল, প্রচুর ফুল ফোটে। এটা হচ্ছে ফাল্গুন আর চৈত্র, চৈত্র নিয়ে হয় বসন্ত ঋতু। ওকে, এবার আমি ছবি দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে একটুখানি বুঝিয়ে দেবো। দেখবে 6টা ঋতু, যে 6 ঋতু আমরা পড়ি, এই 6 ঋতু সম্পর্কে অনেকটা আমাদের ধারণা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমি একটা ছবিগুলোকে দেখাই। ওকে, ছবিগুলোকে একটা পরপর করে ছবিগুলোকে দেখাই, যাতে তোমাদের ধারণাটাও অনেকটাই পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে। দাঁড়াও একটু অপেক্ষা করো। ছবিটা গেল কই, এই যে এটা কিন্তু আমার ছবি নয়, এটা আঁকার ছবি, ঠিক আছে। দেখো গ্রীষ্মকাল এখানে লেখা আছে, উপরেরগুলোকে দেখো, উপরেরগুলো তো আমি যতটা কাছে করা যায় আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। দেখো যতটা কাছে করা যায় আমি দেখানোর চেষ্টা করছি। এইখানে দেখো গ্রীষ্মকাল লেখা আছে,
এইটা হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে প্রচুর প্রচণ্ড রোদ পড়ে, কারণ তখন গরম পড়ে। কারণ এই গ্রীষ্ম ঋতুতে আমরা কি করি, 2 মাসটা প্রচুর, যে এখন যে চলছে, এই যে মে মাসটা চলছে, ওকে, গরম। দেখো এমনিতেই তোমাদের গরম ছুটি চলছে, প্রচুর গরমের জন্য, এই জন্য একে বলা গ্রীষ্মকাল। কারণ গ্রীষ্ম মানে কি, গরম। গ্রীষ্ম মানে হচ্ছে গরম। মানে গ্রীষ্ম অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে গ্রীষ্মটাকে, গরমটাকে বোঝায়। গরমকাল 2 মাস অন্তত আমাদেরকে কাটাতে হয়, বলে না এই গ্রীষ্মকাল আসছে, আমাদেরকে প্রচুর পরিমাণে গরম পড়বে, 2 মাস জাগবাগ করে কাটাতেই হবে আমাদের। কষ্ট হবে কিন্তু কাটাতে হবে গ্রীষ্মকাল। এইবার পরের কি কাল আসে, বর্ষা। বর্ষার নাম শোনার পর তোমাদের মধ্যে কি আসছে বলতে, বর্ষাটা শোনার পরে মাথার মধ্যে কি আসছে, বৃষ্টি আসছে, ঝমঝম করে বৃষ্টি পড়ে, হয় তোমাদেরকে মাছ ধরতে চলে যাও, ছাতা এইসব লাগে। তো বর্ষাকাল মানে কি, প্যাচ প্যাচ কাদা হেনা তানা, 2 মাস কাটাতেই হবে। এই বর্ষা ঋতুটাকে 2 মাস দেখবে মাছ ধরা হবে, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। এই যে বৃষ্টি, এই ছবিটাকে দেখো, যে বৃষ্টি পড়ছে টস টস করে, সাদা সাদা যে ফোঁটা ফোঁটা দেখছো, এটা হচ্ছে ওটা দিয়ে বুঝিয়েছে যে বৃষ্টি পড়ছে। নদীতে তখন হয়তো নৌকার খুব কম চললেও, দেখুন যখন একটু মাছ ধরবে দেখবে বেশি নৌকা চলবে এগুলোতে, ঠিক আছে। বর্ষাকাল হয়ে গেল। এবার শরৎকাল। বর্ষাকাল কোন কোন, এবার ধরো বর্ষাকাল কোন কোন দুটো ঋতু নিয়ে হয়ে যায়, মাস নিয়ে হয় বলো। বর্ষা ঋতুটা হচ্ছে আষাঢ় এবং শ্রাবণ। আষাঢ় কাল বা আষাঢ় মাসটা আর শ্রাবণ মাসটা নিয়ে হয় বর্ষা ঋতু। এই বর্ষা ঋতুতে দেখবে মাছ ধরবে, ধান রোয়া হবে, হেনা তেনা অনেক কিছু হবে, তোমরা দেখতে পাবে। দেখবে অনেক সময় জাল ফেলছে নদীতে গিয়ে, মাছ ধরছে, মাছ দিয়ে অনেকের বিক্রি করে অনেকের সংসার চালায় এগুলো, অনেক বাবা মারা, ঠিক আছে। এই সময় দেখবে প্রচুর পরিমাণে মাছ ধরতে থাকে, অথবা বন্যাও দেখা যায় এই বর্ষাকালগুলোতে, ঠিক আছে। ওকে, এইবার এইবার চলে আসি সরাসরি আষাঢ় শ্রাবণ তো গেল, শ্রাবণের হচ্ছে ভাদ্র। ভাদ্রকালটা কি, শরৎকাল, শরৎ ঋতু। এই শরৎ ঋতুতে কি হয় বলতো, শরৎ ঋতুতে হয় কাশ ফুল ফোটে। আর কাশ ফুল ফোটা মানে আমরা কি আবহাওয়া বুঝতে পারি, যে কাশ ফুল ফুটছে মানে এবার আমাদের দুর্গা পূজা আসছে। এইবার দুর্গা পূজা কোন মাসে হয়, এইবার যদি তোমাদের বলি, দুর্গা পূজায় হয় আশ্বিন মাসে। আর দেখো এইটা, এই যে আষাঢ়ে কি পড়ি, আষাঢ়ে রথ পড়ি আমরা। ভাদ্রতে দেখবে বিশ্বকর্মা পুজো হয়, আশ্বিন মাসে হয় আমাদের দুর্গা পূজা, বাঙালির বড় পূজা। ধুমধাম করে পুজো শুরু হয়ে যায়, এরপর থেকে পর থেকে চলতেই থাকে। বিশেষ করে ভাদ্র মাস থেকে ওই বিশ্বকর্মা পুজোর পর থেকে শুরু হয়ে যায়, অনেক পুজো হয়ে যায়, ওকে, নতুন বছর পর থেকে। আর শুভ নববর্ষ এইটা বৈশাখ মাসে। জ্যৈষ্ঠতে হয়, ষষ্ঠী হয়, জামাই ষষ্ঠী হবে, যারা জামাই আছে তারা যাবে শ্বশুর বাড়িতে গিয়ে খাবে কটা দিন পরেই, ঠিক আছে। দেখেন দশহরা পুজো হয় জ্যৈষ্ঠ মাসে, আষাঢ়ে রথ হবে, শ্রাবণে কি হয়, শ্রাবণে বন্যা তো হবেই, ভাদ্র মাসে তাল পড়ে। ভাদ্র মাস শোনা মানে কি, তাল, বলে না যে ও কেউ চাপড়ে দিল, এরকম করে চাপড়ে দেবে, বলবে ও মা গো, যে ভাদ্র মাসে তাল পড়লো। তাল কোথায় পড়ে, বাচ্চাদের পিঠে পড়া হয়, ওকে, ঠিক আছে। ধরো ভাদ্র মাস, আর আশ্বিন মাসে হয় দুর্গা পূজা। এই দুর্গা, এবার ধরো শরৎকাল তো এটা, এবার শরৎকাল হচ্ছে কাশ ফুল ফোটে। ধরো এবার কাশ ফুল কেউ যদি না দেখে থাকো, কাশ ফুলের ছবিটাও দেখিয়ে দিচ্ছি, ওকে, কাশ ফুলের ছবি দেখিয়ে দিচ্ছে। এই যে কাশ ফুল, আর কাশ ফুল ফোটা মানেই আমরা কোন ঋতুর কথা অনুভব করতে পারি, এটা হচ্ছে শরৎ ঋতুর কথা আমরা অনুভব করতে পারি, যে এটা শরৎ ঋতু চলে এসছে। দেখো এই যে, আরও যদি ভালো করে যদি দেখাই, এই দেখো একটা বাচ্চা মেয়ে, তোমাদের মতো বয়সী একটা দিদি হয়, সেই দিদি কি করছে কাশ ফুল হাতে নিয়ে ছবি তুলেছে, ওকে।
কাশফুল ফুটেছে, আর এই কাশফুল ফোটা মানেই আমাদের মাথার মধ্যে একটাই আভাস বা ভেসে ওঠে, একটাই কথা ভেসে ওঠে, সেটা হচ্ছে দুর্গা পূজা। ওকে, আমাদের এই কাশফুল ফোটা মানেই আমরা বুঝতে পারি যে এখন দুর্গা পূজা আসছে। এই যে কাশফুলের আভা মানেই আমাদেরকে দুর্গা পূজার কথা। এই কাশফুল দেখেই আমরা বুঝতে পারি যে কোন কাল আসছে, সেটা হচ্ছে শরৎকাল। আর শরৎকাল কত নম্বর ঋতু? 3 নম্বর ঋতু। শরৎকাল হচ্ছে, এবার জিজ্ঞাসা যদি করি যে আমাদের, এটা কোশ্চেন হতেই পারে, কোন ঋতুকে 3 নম্বর ঋতু বলা হয়? শরৎ ঋতু। আবার এটাও বলবে শরৎ ঋতু কত নম্বর ঋতু? 3 নম্বর ঋতু। তাহলে বলো 6 নম্বর ঋতু কোনটা? 6 নম্বর ঋতু হচ্ছে বসন্তকাল, বসন্ত ঋতু। 1 নম্বর ঋতু কোনটা? গ্রীষ্ম ঋতু। 2 নম্বর ঋতু বর্ষা ঋতু। 4 নম্বর ঋতু হেমন্ত। 5 নম্বর শীত। 6 নম্বর বসন্ত। এবার গেল শরৎ, তো আমরা বোঝালাম। শরৎকালে কে কতগুলো জামা কাপড় হয়, বিশেষ করে বড় পুজোতে এটা নিয়ে ছেলে মেয়েদের মধ্যে একটা কথা কাটাকাটি হয় বন্ধু মহলে, যে আমার এতগুলো জামা হয়েছে, আমার এতগুলো জামা হয়েছে, আমার এতগুলো জামা হয়েছে। যাদের থাকে না তারা হয়তো পুরনো জামা কাপড় নিয়ে তারা পুজো দেখতে যায়, কিন্তু ম্যাক্সিমাম ভাবে একটা তো হয়। কিন্তু এমনও পরিবার আছে যারা জামা কাপড় হয় না, কিন্তু তারাও পুজো দেখতে যায়, তাদেরও পুজো। ঠিক আছে, যাকে আসছি না। হেমন্ত, হেমন্ত ঋতু। এবার আমরা তো জানি যে একটা ঋতুতে দুটো করে মাস। হেমন্ত ঋতুতে কোন কাল, কোন দুটো ঋতু, কোন দুটো মাস আসছে? একটা হচ্ছে কার্তিক। কার্তিক কোনো কিন্তু ছবি, কোনো ছেলের নাম হতে পারে। অগ্রহায়ণ, আর অগ্রহায়ণ বা অঘ্রাণ বলি এটাকে। অঘ্রাণ মাস বা অগ্রহায়ণ মাস। অনেকে অগ্রহায়ণটা উচ্চারণ করতে পারে না, অনেকে অঘ্রাণ করে দেয়, ঠিক আছে, কিন্তু অগ্রহায়ণ বলাটাই শ্রেয়। ঠিক আছে, কার্তিক। এবার কার্তিক মাসে কোন পুজো হতে পারে? ধরে নাও কার্তিক মাসে কোন পুজো? এই যে নাম, কার্তিক ঠাকুরের পুজো হবে। কার্তিক ঠাকুরের বাহনকে ময়ূর। ময়ূর হচ্ছে আমাদের ন্যাশনাল বার্ড। ময়ূর হলো আমাদের ন্যাশনাল পাখি, জাতীয় পাখি। ওকে, এবার যদি বলি ময়ূর কি ছেলে না মেয়ে? ময়ূর হচ্ছে ছেলে, ভুল করবে না মেয়ে, ময়ূর হচ্ছে ছেলে। যাকে দেখো হেমন্ত। এবার হেমন্ত কালে কি হয়? হেমন্ত কালে দেখবে আমরা একটা বিষয়টা ছবিতে ভেসে ওঠে। হেমন্তকালে দেখবে শিশির পড়তে শুরু করে। শিশিরকে আরো ভালো কথা বলে হিম বলা হয়। হিম পড়ে শিশির শরৎকালে, শরৎ বলতে বল হেমন্তকালে। হেমন্তকালে দেখবে ভোরবেলা উঠবে, দেখবে ঘাসগুলোতে হিম পড়ে থাকে। এটার মাধ্যমে হয়তো হিম বুঝিয়েছে, ঠিক আছে, যে ভাই বা বোন এঁকেছে, সে হয়তো হিমটাকে বুঝিয়েছে এটার মাধ্যমে, এই ছবির মাধ্যমে। ঠিক আছে, এই ছবি, এটা হচ্ছে হেমন্তকাল। হেমন্তকালে বিশেষ করে ভোরবেলাতে যখন তুমি উঠবে, ঘুম থেকে উঠবে, তখন দেখতে পাবে ঘাসের মধ্যে হয়তো শিশির ফোঁটা দাঁড়িয়ে আছে, বা দুর্বা ঘাসের উপর দিয়ে যখন তুমি হাঁটবে তখন দেখবে শিশিরগুলো তোমার পা ভিজিয়ে দিচ্ছে। এটা নিয়েও কবিতা আছে, আমরা পড়বো, যখন পড়বো তখন জানবো। ঠিক আছে, এবার দেখো হেমন্ত। হেমন্তকালটা কত নম্বর ঋতু? 4 নম্বর ঋতু। 4 দিয়ে কোন ঋতুকে বোঝাবে? হেমন্ত ঋতু। আর হেমন্ত ঋতুতে কোন দুটো মাস থাকে? কার্তিক মাস আর অগ্রহায়ণ মাস। কার্তিক মাসে কি পুজো হয়? কার্তিক পুজো হয়। অগ্রহায়ণ মাসেও পুজো হয়, সেগুলো হলো আশ্বিন মাসে একটা পুজো হয়। লক্ষ্মী পুজোটা কোন মাসে একটু দেখতে হবে। তারপর এই কার্তিক মাসে দেখবে ধান তোলা হবে, ধান হয়। কার্তিক মাসে দেখবে, এই হেমন্তকালে দেখবে নবান্ন উৎসব হয়। এই হেমন্তকালে নবান্ন পুজো বা নবান্ন উৎসব বাঙালিরা খুব পালন করে, যে নতুন ধান উঠছে, গোলাতে ঢুকবে, তখন নবান্ন উৎসব বা নবান্ন বলে একটা পুজো হয়, দেখতে পাবে এই হেমন্তকালে। এবার যাচ্ছি 5 নম্বর যে ঋতু। 5 নম্বর ঋতুটা হচ্ছে আমাদের শীত ঋতু। শীত আসা মানেই আমরা কি করি? এই রকম কালটাকে উপভোগ করি। আর এই রকম যখনই আমরা করি, হয় আমরা লেপ ফেপ সোয়েটার ফোয়েটার পরে থাকি, না হলে আমরা আগুনের পাশে গিয়ে আমরা
আঁচ পোড়াই বা একটু শিখিয়াম সেক দিই গাটাকে গরম করার জন্য। শীতকালটা কষ্ট হলেই গরমকালের থেকেও শীতকালটা গরমকালটা সহ্য করা যায় না। শীতকালটা প্রচুর ঠান্ডা সহ্য করা না গেলেও কম্বল চাপা দিয়ে তুমি থাকতে পারো, কিন্তু শীতকালে তুমি থাকতে পারবে, কিন্তু গ্রীষ্মকালে থাকা যাবে না। এই যে প্রচুর গরম, পাখা চলতে থাকবে, অথচ আমি পাখা বন্ধ করে আছি। ঠিক আছে, দেখো আওয়াজ হবে বলে পাখা বন্ধ করে আছি, কোনো চাপ নেই সেটা। শীতকাল, এবার শীতকাল আসা মানে কি? শীতকাল আসা মানে একটা কথা আমাদের কিন্তু মনে পড়ে, শীতকালে কিন্তু পৌষ মেলা হয়, একটা পার্বণও হয়, মেলা হয়। পৌষকাল আসা মানে মেলা, পৌষ মেলা বা পৌষ সংক্রান্তি আমরা বলি, এই সময় হয়। ওকে, আদিবাসীদের পৌষ পার্বণ হয়। ওকে, দেখে পৌষ মেলা, সবার পিঠে পুলি, পিঠের কথা মনে পড়ে এই পৌষকালে বা শীত, এই যে শীতকালে আসা মানে আমরা পিঠে পিঠে যে পুলি, পিঠে পুলি যেগুলো হয় এগুলো খাওয়া মানে ওই শীতকালে খাই আমরা। মেলা হয়, প্রচুর মেলা হয় শীতকালে। দেখে এই শীতকালটা কোন দুটো মাস মিলে হয় সেটা আমরা জানবো। পৌষ মাস এবং মাঘ মাস নিয়ে হয় শীতকাল। ধারণা মাথার মধ্যে ঢুকে গেল। এবার শেষ পড়ে রয়েছে বসন্তকাল। বসন্তকালে কি হয়? বসন্তকাল দেখবে অনেক ফুল ফুটবে, প্রচুর পাখি ডাকবে। সেই সময় না থাকবে শীত, না থাকবে গরম, বিশাল আবহাওয়া থাকবে সেই সময়। সেই সময় ভোরবেলাতে আমরা কি দেখব? প্রচুর ফুল ফুটে, গাছে প্রচুর ফুল ফুটবে, পাখির ডাকে আমাদের ঘুম ভাঙবে, কোকিল ডাকবে কুহু কুহু বলে। অনেক ছেলে মেয়ে আছে যারা কুহু কুহু ডাকছে, ওটাকেও আবার ওরা মিমিক্রি করে, ওর সাথে সাথে ওকে ভেঙচি দেখায়, কুহু, ওরাও বলবে কুহু কুহু, ছেলেমেয়েরাও বলবে কুহু, পাখিও ডাকবে, ছেলেমেয়েরাও ডাকবে, অনেক সবাই করে। ঠিক আছে, এই এই বসন্তকালে প্রচুর ফুল ফুটে। বসন্তকালটাকে সে দেখিয়েছে, গাছে প্রচুর ফুল ফুটছে, পাখি ডাকছে এই সব গাছগুলোতে। বসন্তকালে আবার কি হয়, অনেক গাছে আবার দেখবে পাতা ঝরেও যায়। ওকে, যাকে আর একটা ছবি দেখায়, এই ছবিতে একটু কিছুটা হলে পরিষ্কার আছে অনেকটা। একটা এবার দেখো, এবার গ্রীষ্মকালটাকে বলা হয় সামার। সামার 2 নম্বর বর্ষা ঋতুকে বলা হয় রেনি সিজন। এবার হচ্ছে শরৎ ঋতুকে বলা হয় অটম। ওকে, হেমন্তটাকে বলা হয় লেট অটম। শীতকালটাকে বলা হয় স্প্রিং, মানে উইন্টার। আর বসন্তটাকে বলা হয় স্প্রিং। ওকে, এটা হচ্ছে সামার, রেনি, সামার সিজন, সিজনের কথা হচ্ছে ঋতু, সামার সিজন, রেনি সিজন, অটম সিজন, লেট অটম সিজন, উইন্টার সিজন, আর হচ্ছে স্প্রিং সিজন। ওকে, 6টা ঋতু বাংলায়, যেটা বাংলায় পড়ছি ইংলিশেও আছে, এমনটা নয় যেটা আলাদা, মানে নাম আলাদা হতে পারে কিন্তু মানেগুলো এক, বিষয় ধারণাগুলো এক। ওখানেও বলবে সামারে দেখবে প্রচুর গরম, হট হয়ে যাচ্ছে দিনকাল আবহাওয়া। ওকে, বর্ষায় কি হচ্ছে? বর্ষায় প্রচুর রেন, মানে বৃষ্টি, রেনি সিজন মানে বৃষ্টিকাল, বর্ষাকাল, ছাতা মাথা থাকবে। শরৎকালে ওই যে বললাম কাশফুল হানা টানা, হেমন্তকালে শীত শিশির, শীতকালে ঠান্ডা, বসন্তকালে ফুল ফুটবে প্রচুর। এই হচ্ছে গল্প। ওকে, এবার এটাতে গেল এইসব হেনা তেনা নিয়ে। এবার আরেকটা বিষয় বোঝার যেটা আছে সেটা হচ্ছে এবার 6 কোথায় বসে। এবার আমি এগুলোকে মুছে দিলাম। ওকে, এগুলোকে আমি মুছে দিলাম। এটা এবার হচ্ছে 6 6-এর অবস্থান কোথায়? 6-এর অবস্থান হচ্ছে 5-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 6। এবার 7-এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে, এখানে 6 থাকলে এখানে 5, এখানে 7। এটা হচ্ছে কন্টিনিউয়াসলি, মানে ক্রমিক সংখ্যার দিক দিয়ে যদি বলি, এটা কন্টিনিউয়াসলি যদি সংখ্যা থাকে বা স্বাভাবিক সংখ্যা থাকবে বা ন্যাচারাল নাম্বার যদি থাকে, সেগুলোতে দেখবে 6 আছে, আগে আছে 5, 6-এর পরে আছে 7। তাহলে যদি বলা হয় 6-এর অবস্থান কোথায়, তাহলে তোমাকে বলতে হবে 5-এর পরবর্তী এবং 7-এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 6। 5-এর
দাঁড়াও, 5-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 5-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 6, 7-এর পূর্ববর্তী বা আগের সংখ্যা এটা হচ্ছে পরবর্তী এটা হচ্ছে পূর্ববর্তী। ওকে, 7-এর পূর্ববর্তী 5-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 6, এটাই অবস্থান। কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে 7, 8 হেনা তেনা এখানে 2, 5, 6 এরকম থাকতেই পারে, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এইখানে ক্রমিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার দিক দিয়ে বা ন্যাচারাল নাম্বার যদি কাউন্ট করতে চায় তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে যাবে, তখন সেখানে দেখা যাবে 7-এর পূর্ববর্তী 5-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 6। ওকে, এইটা গেল। এবার নামতাটা আমি পরে বোঝাবো, বা নামতাটা বলেও দিয়েছি তখন, যে ধরো এবার নামতাটার দিকেও যদি আসি, ক্রিকেট খেলাতে একটা বলে যখন বাউন্ডারির বাইরে যাবে 6 হয়ে যাচ্ছে। 2টো বল বাউন্ডারি গেলে কটা হবে? 2টো বল যদি বাউন্ডারিতে যায় সেটা হয়ে যাবে 12। 3টে বাউন্ডারি গেলে 18, 4টা বাউন্ডারি গেলে 24। ধরো একজনের আমি ছবি দেখাচ্ছি, দাঁড়াও, একজনের আমি ছবি দেখাচ্ছি আরও পরিষ্কার হয়ে। এই তো আমাদের আইপিএল গেল, 2024-এ আইপিএল গেল, একজন ব্যক্তি সে সব থেকে বেশি 6 মেরেছে 42টা। সেই মহান ব্যক্তির বা মহান ব্যক্তি বলবো কি প্লেয়ারের বা খেলোয়াড়ের বলি, সেই নাম হচ্ছে অভিষেক শর্মা। অভিষেক শর্মার ছবিটাকে দেখাই। ওকে, দাঁড়াও, টাইম নিচ্ছে একটু। এ হচ্ছে আইপিএলে হায়দ্রাবাদের প্লেয়ার ছিল, সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ার হচ্ছে এই হচ্ছে অভিষেক শর্মা। এই অভিষেক শর্মা আমাদের আগত বলছি যে আইপিএল হলো 2024 সাল, যে এই সালে যে আইপিএল হলো সব থেকে বেশি 6 কিন্তু এই অভিষেক শর্মাই মেরেছে। আর এই কটা মেরেছে জানো? 42টা মেরেছে। এবার 42টা যদি মারে তাহলে 6টা ও পুরোপুরিভাবে কত রান করেছে? 6টা মানে 6 করে। যদি বলি এই যে অভিষেক শর্মার ছবি দেখছো, এই যে অভিষেক শর্মার ছবি তোমরা দেখছো ওটা ওর বোন, ঠিক আছে? অভিষেক শর্মার যে এই যে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এই প্লেয়ারটা পেয়েছে বা অ্যাওয়ার্ডটা পেয়েছে অভিষেক শর্মা। ওকে, এই যে 5 মানে 5 সব থেকে বেশি করেছে, ওই 5 দেখে অ্যাওয়ার্ড সে পেয়েছে। এই যে অ্যাওয়ার্ড সে পেয়েছে 6 হাঁকার জন্য, সব থেকে বেশি 6, 42টা 6 পেয়েছে। এইবার 6-এর নামটা যদি না জানি, এই যে 42টা যে 6 মেরেছে, এবার এইখানে যদি আমি করে দিই তাহলে কত সে 6 মানে 6 মেরে রান করেছে, মানে কটা 6 করে সে কোটা টোটাল সে কত রান করেছে 6 মেরে। এবার কাউন্ট করে দিয়ে 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 6 4-এ আমরা কত পড়ি? 6 4-এ কত? 24, 24 আর 2-এ হচ্ছে 26। টোটাল কিন্তু এই 6 বলেতে মানে 6টা মানে 42টা 6 করি সে এতগুলো রান করেছে, আবার 4ও রান করেছে, আবার 1 রান তো টুকে রানও তো নিয়েছে। ওকে, তাহলে সে যদি 42টা 6 মারে তাহলে টোটাল কতগুলো? এইটা কোশ্চেন হতেই পারে। এটা আগত মানে আমাদের বলবে যে 2024 আইপিএলে অভিষেক শর্মা 42টা 6 মেরেছে। তাহলে এখন বলো তো তার 42টা 6 মেরে সে কত রান সংগ্রহ করেছে? 42টা ছক্কা মেরে কতগুলো সে রান করেছে? কোশ্চেন হতেই পারে, হবে কোশ্চেন, এরকমভাবে আসতেই পারে। বা সচিন টেন্ডুলকর অমুক
ওয়ার্ল্ড কাপে 20টা 6 মেরেছে, তাহলে টোটাল 6 করে তার ব্যক্তিগত রান কত? আসতেই পারে কোশ্চেন, হতেই পারে। কারণ আমার মধ্যে যদি ধারণা যখন পরিষ্কার থাকবে, তখন যতগুলোই অঙ্ক আসুক না কেন, যত ভাইটাল অঙ্ক আসুক না কেন, আমি কিন্তু করে দিতে পারবো। কারণ হচ্ছে আমার নলেজটা বা সেই সংখ্যার সম্পর্কে আমার পুরো ধারণা আছে। আমার যদি সেই ধারণা সম্পর্কে যদি আমার না থাকে, তাহলে আমি অঙ্ক করতে পারবো না, মানুষ আমাকে ঠকিয়ে চলে যাবে। এটাই তো হতে পারে। একটা জিনিসের দাম হচ্ছে 42 টাকা, তাহলে ওই একই রকম জিনিস যদি আমি 6টা জিনিস নিই, তাহলে কত দাম হবে? এই যে ধরো এই 42 6 নিয়ে যদি আমি করি যে একটা পেনের দাম, পেন 60 টাকা দাম হয়, বা 60 নয়, ওই 20 টাকাই ধরি, 20 টাকাই ধরি। একটা পেনের দাম যদি 20 টাকা হয়, তাহলে 6টা পেনের দাম কত হবে? 20কে তুমি 6 দিয়ে গুণ করে দাও, টোটাল সেটআপটা তুমি পেয়ে যাবে। ওকে, 20টাকে তুমি 6 দিয়ে গুণ, ধরো একটা পেনের দাম 20 টাকা, তাহলে 6টা পেনের দাম কত? তাহলে 6 দিয়ে 20টাকে 6 শূন্য দিয়ে করলে শূন্যই হয়ে যায়, 6 দুগুণে 12, হয়ে গেল, ঝামেলা শেষ। তাহলে তোমাকে জানতে হবে কি, 6-এর নামটা তোমাকে জানতেই হবে। এমনি এমনি এত ঘন্টা ধরে আমি বকছি না। অনেকে যদি মনে হতে পারে ভিডিও করছে, ভাই ভিডিও তোমাদের মনে ভিডিও করতে পারে, কিন্তু আমি মনে করবো আমি ক্লাস নিচ্ছি এটা। ওকে, ওই জন্যই বলি নামটা আমরা প্র্যাকটিক্যাল ভাবেও করব, লিখে লিখেও করব, কোনো চাপ নিতে হবে না। ধরো আমি বুঝিয়েও দিচ্ছি, এখানে যদি আমি বুঝিয়েও দিই না, যে নামটাটা যদি আমি বুঝিয়েও দিই, ধরো 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 6 36, 6 সাতে 42, 6 আটে 48, 6 নয়ে 54, 6 10-এ 60। বাংলায় করলে এটাকে যদি আমি বাংলায় করি, 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 ছয়ে 36, 6 সাতে 42, 6 আটে 48, 6 নয়ে 54, 6 10-এ 60, এরকম হতো। এরপরেও তো সে যাবে 6 11 66, 6 12 72, 6 13 78, এরকম করে চলেই যাবে, এরকম করে সে চলেই যাবে নামটা করতে করতে। এবার তুমি যত বেশি তোমার নিজের নলেজটাকে এখানে তুমি অ্যাপ্লাই করবে বা খাটাবে, মাথাটাকে খাটাবে, তত বেশি তুমি অঙ্কের প্রতি স্মার্টনেস হয়ে যাবে। অঙ্ক এত জটিল নয়, তোমাকে কিন্তু এর পেছনে একটু সময় দিতে হবে। সবার পেছনে সময় দাও, নিজের পেছনে সময় দাও। তুমি সবার পেছনে যখন সময় দাও, ঠিক নিজের পেছনে যখন তুমি সময় দেবে না, নিজেকে যখন তুমি সময় দেবে, দেখবে তুমি অনেক দূর আগিয়ে চলে গেছো। এবার তুমি যদি নিজেকে যদি সময় না দাও, তাহলে দেখবে তুমি অপরকে সময় দিলে, সত্যি এইটা আমার মা আমাকে নিজেকে বলতো, নিজেকে সময় দে, নিজেকে সময় দে। আমি বুঝতাম না মা কেন বলছে, এখন বুঝতে পারছি নিজেকে সময় দেওয়া মানে কি। নিজেকে সময় দেওয়া মানে হচ্ছে নিজের কেরিয়ারটাকে তৈরি করা, আর কিছু নয়। তুমি যদি অপরকে সময় দাও, সেই ব্যক্তি তোমার প্রতি আকৃষ্ট হবে। এই তুমি যদি এই লেখাপড়াটাকে সময় দাও, দেখবি লেখাপড়াটা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, চলো দেখো 6 একে 6, এই বলটা গেল কই, বলটা গেল কই,
ধরো এই যে বল, এই যে বল, ধরো এই যে বল, সচিন টেন্ডুলকর বা বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনি বা অভিষেক শর্মা বা রোহিত শর্মা যাই বলি না কেন, একজনই প্লেয়ার ধরি, তিনি একবার বা এখান থেকে বাউন্ডারি মেরে, ধরো এইটা বোর্ডটা ধরে নাও, বোর্ডটা হচ্ছে বাউন্ডারি, মেরে সোজা অন্যদিকে পাঠিয়ে দিল, একটা 6 মারলো, কত রান হলো? 6 রান হলো। আবার পরের বল, আবার বলি, একটা ওভারে কিন্তু একটা ওভারে, একটা ওভারে কিন্তু 6টা বল থাকে, 6টা বল আর 2টো ওভার মিলে ধরো বাদো বাদো, একটা ওভারে 6টা বল হয়, ধরো 6টা ওভার হয়, 6টা বল। যুবরাজ সিং সে ইংল্যান্ডের প্লেয়ার, হচ্ছে সেই স্যাম কারান, কোনো এক বিশেষ করে আইপিএল না, ওটা বিশ্বকাপে খেলাতেই, ইন্ডিয়ার যে খেলাগুলো হয়, কোনো আইসিসি না হলে ওয়ার্ল্ড কাপ হবে বা T20 যে কোনো একটা হবে, সেই খেলাতে, আমার এখন মনে নেই খেলাটা কি কোন সিজন ছিল, কোন কালটা ছিল, সে 6টা 6 মেরেছে তাকে। ধরো যুবরাজ সিং প্রত্যেক 6টা বল করেছে, 6টা বলেই, এবার 6 কত হয়? 6 36, মানে ওই স্যাম কারণকে ওই একটা ওভারে 36 রান করেছে, আর 36 রানটা কম চারটেখানি কথা নয়। এবার চলো কাউন্ট করি, বল দিই, 6 একে একটা, বা এখান থেকে পাঠানো হলো কয়, একটা বলটাকে পাঠানো হলো 6 রান হলো, পরের বলটাকে আবার পাঠানো হলো কত, 12 রান হলো, 3 নম্বর বলটাকেও আবার বাউন্ডারির বাইরে পাঠানো, 3 6 মানে 18 হলো, আবার 4 নম্বর বলটাকেও আবার পাঠানো হলো, 24 রান হলো, 5 নম্বর বলটাকেও বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়ে হলো 30 রান, 6 নম্বর বলটাকে যখন বাউন্ডারির বাইরে আর পাঠিয়ে দিল, গ্যালারির বাইরে পাঠিয়ে দিল, কত হলো? 36 রান, মানে এক ওভারে 36 রান হলো। এবার পরের বল যদি আবারও করে, অন্য ব্যাটসম্যান আসবে, সেও যদি পেটায় 6 7 মানে 6, আবার 7 নম্বর বলটাকে সে পাঠিয়ে দিল বাউন্ডারির বাইরে, হয়ে গেল 42 রান। আবার ওই ব্যাটসম্যানটাই, যে পরবর্তী যে সে নন স্ট্রাইকে চলে গেলে, যে স্ট্রাইকে এসছে সেই ব্যাটসম্যান 8 নম্বর বলটাকেও পিটিয়েছে, সে 8 নম্বর বলটাকেও 6 করে দিয়ে বলছে কত রান হলো, টোটাল রানটা হলো 48 রান, তার মানে 6 8 48। 6 নম্বর, এবার 9 নম্বর বল, 9 নম্বর যখন বল করতে এসছে, 9 নম্বর বলটা আবার মেরে সাইন করে মেরে দিয়েছে, ছক্কা করে দিয়েছে, সেখানে হয়ে গেল টোটাল রানটা হলো 54 রান। আবার 10 নম্বর যে বলটা করতে এসছে, সেই বলটাও আবার ব্যাটস মেরে উড়িয়ে দিয়েছে গ্যালারির বাইরে, হয়ে গেল 60 রান। তাহলে ওই দুটো ব্যাটসম্যান মিলিয়ে যদি 10 বলে কটা রান করলো, হতে পারে কোশ্চেন এরকমও চলে আসতে পারে, একটা ওভারে যদি ধরো একটা বলে যদি 6 রান হয়, 6টা বলে কত রান হবে? 36 রান, তাহলে 10টা বলে কত রান হবে? কোশ্চেন হতেই পারে, এরকম করে দিতে ঘুরিয়ে পেঁচাবে, তখন তোমাকে ধরতে হবে। একটা বলে যদি 6 রান হয়, তাহলে 10টা বলে কত রান হবে কোশ্চেন, তাহলে কি করবে, ওই 10টাকে 6 দিয়ে গুণ করে দিলে ঝামেলা শেষ। এবার যে গুণ করতে জানি না, বা নাম গুণ করা মানে কি, নামতা জানতে হবে, যে নামতা জানে না সে কি করবে, পারবে? তার দ্বারা ওই ঢেঁড়া কাটা হয়ে যাবে, তার দ্বারা এই ঢেঁড়া কাটা, কারণ তার কাছে এই ক্রস বারটাই চলে আসবে, যে জানতে পারবে সে করে দিয়ে ফাটিয়ে দিয়ে চলে আসবে। ওকে, এবার এটাকে আমি মুছে দিয়ে এবার চলে যাই বিভাজ্যতার নিয়ম। এটা বিভাজ্যতার নিয়মটা দিয়ে আমি শেষ করতে চাই এই ক্লাসটাকে। বিভাজ্যতার নিয়ম মানে কি, 6 এর বিভাজ্যতার নিয়ম, এটা এবার 6 এর বিভাজ্যতার নিয়ম, 6 এর বিভাজ্যতার নিয়ম, নিয়ম 6 এর বিভাজ্যতার নিয়ম। ওকে, 6 এর বিভাজ্যতার নিয়ম করতে গেলে, এবার 6টাকে যদি ভাঙি আমি, 6টাকে কোন দুটো নামতা দিয়ে আমার যাবে বলতো? 6 নামতায় 1 দিয়ে যাবে, 1 দিয়ে আমি বাদ দিচ্ছি, 6 নামতায় 1 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, আর 6 দিয়ে যাবে। ঠিক আছে, এই মৌলিক সংখ্যাগুলোকে আমি বাদ দিলাম,
ওকে, মৌলিক সংখ্যাটাকে আমি বাদ দিচ্ছি। এবার আমাকে বলা হয়েছে যে সংখ্যার শেষে 0 থাকবে বা জোড় সংখ্যা থাকবে, নিয়মটা পড়ে নাও, নিয়মটা আমি লিখছি না, নিয়মটা তোমরা নিজেরাই লেখো। যে সংখ্যার শেষে 0 থাকবে অথবা যে সংখ্যার শেষে, সংখ্যা মানে এরকম হাড্ডাপাড্ডা থাকবে, 3, 4, 5, 8, 0 এরকম থাকতে পারে, অথবা 2, 5, 3, 4 এরকম হতে পারে। বা যে সংখ্যার শেষে জোড় সংখ্যা অথবা যে সংখ্যার শেষে 0 থাকবে সেই সংখ্যাটাকে 6 দিয়ে বিভাজ্য যাবে। আরেকটা যদি নিখুঁতভাবে যদি বলা হয় যে সেই সংখ্যার শেষে 0 থাকে বা জোড় সংখ্যা থাকে, এটা দিয়েও যাবে। আর একটা নিয়ম হচ্ছে যে সংখ্যাটাকে 2 দিয়েও ভাগ করা যাবে আর 3 দিয়েও যদি ভাগ করা যায়, এরকম করে করা থাকবে। এটা নয়, ধরো সংখ্যাটা এরকম, সংখ্যাটা এরকম হবে, 4 হবে, 3, 4, 3, 4, 3 হচ্ছে 7, 2, 5। ওকে, আর 1। ওকে, এই সংখ্যাটাকে কি 6 দিয়ে ভাগ করা যাবে? এরকম বলে দিল তোমায়। না, এটা তো 3 দিয়ে যাবে এটাকে। দাঁড়াও দাঁড়াও, করে দিচ্ছি, দাঁড়াও 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 দাঁড়াও। এইরকম সংখ্যা, ঠিক আছে, এইটা দিয়েছে। ধরো এই টোটাল সংখ্যা আছে, এই সংখ্যাটাকে কি 6 দিয়ে বিভাজ্য হবে? এটা দিয়েছে, ঠিক আছে, দিয়েছে। 6 দিয়ে এই সংখ্যাটাকে কি ভাগ করা যাবে? এবার আমাকে দেখতে হবে 6-এর নিয়ম কি। 6-এর নিয়মটা হচ্ছে শেষে হয় জোড় সংখ্যা থাকতে হবে অথবা 0 থাকতে হবে, এটা একটা গেল। আর একটা নিয়ম হচ্ছে হয় সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, 2-এর বিভাজ্যতার যে নিয়মটা আছে, 2-এর বিভাজ্যতার নিয়মটা হচ্ছে শেষে জোড় সংখ্যা থাকবে অথবা 0 থাকবে। আর আরেকটা হচ্ছে সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যেতে পারে। 3-এর বিভাজ্যতার নিয়মটা হচ্ছে সংখ্যাগুলির সমষ্টিকে যদি, সংখ্যাগুলোর যে যোগ করে যদি সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে সংখ্যাটাকে 3 দিয়ে বিভাজ্য হবে, 3-এর বিভাজ্যতার নিয়ম। আর 3-এর আর 6-এর মধ্যেই যদি, যেহেতু 6টাকে 6-এর উৎপাদক কি কি, 2 আর 3 দিয়ে যেহেতু 6কে, 2-এর নামটাতেও 6 আছে আর 3-এর নামটাতেও যদি 6 আছে, তাহলে 3-এর নামটা আর 2-এর নাম, 3-এর বিভাজ্যতার নিয়ম আর 2-এর বিভাজ্যতার নিয়ম আর 3-এর বিভাজ্যতার নিয়ম দিয়ে যদি সংখ্যাটাকে ভাগ করা যায়, তাহলে অবভিয়াসলি সংখ্যাটা 6 দিয়ে বিভাজ্য হবে। এবার আমরা দেখব এই যে সংখ্যাটাকে যে করেছি, এবার বিভাজ্যতার নিয়মটাকে যে ভাগ করা যায় কিনা আদৌ। এবার আমরা এই সংখ্যাটাকে দেখব, 4, 3, 3, 2, 4, 3, 3, 2। ধরো 2 দিয়ে যদি যায়, 2-এর বিভাজ্যতার নিয়ম যদি 3 দিয়ে করি, এরকম 3 দিয়ে ভাগ করা তোমাদেরকে শিখিয়ে দেবো, কোনো চাপ নেই। 2 2 4 গেল, 3 নামালাম, 2 1 2 হয়ে গেল, 3 এটা নামালাম, 2 6 12 নামালাম, 1 2 2 6 12 হয়ে গেল। আবার এটা গেল 2 দিয়ে, এবার 3 দিয়ে যদি দেখি সংখ্যাটাকে, 4 3 3 2 3 1 3 13 3 4 12 3 4 12 1 2 3 4 12। দেখো 3 দিয়ে সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে
আবার 2 দিয়েও সংখ্যাটাকে ভাগ করা গিয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি আমাকে তাহলে জানতে হবে যে সংখ্যাটা 6 দিয়ে ভাগ করা যাবে। দেখো এবার এটা তো গেল 6, এবার 6 দিয়ে যদি আমি করি, কোথায় করব 6 দিয়ে? এইখানটায় করি 6 দিয়ে, 6 দিয়ে করি 3 3 2 এরকম করা আছে। 6 7 42, যদি 6 নামটা যদি না জানো তাহলে এটা করতে পারবে না। তুমি তুমি যদি 6 নামটা যদি না জানো এটা কি করতে পারবে? অবভিয়াসলি তুমি করতে পারবে না। ওই জন্য আমাকে তো 6 নামটা জানতে হবে। 6 7 42, এক নামলো 3, 6 দুগুণে 12, এক নামবে 2, 6 দুগুণে 12। ওকে, আর তার আগে আমি কি দেখেছি? সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ করা গেছে, সংখ্যাটাকে 2 দিয়েও ভাগ করা গেছে, তাহলে অবভিয়াসলি আমি যা বুঝতে পারবো যে সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করা যাবে। আর বিভাজ্যতা মানে হচ্ছে ভাগ করা। ওকে, এবার আমি মুছে দিই এটাকে, মুছে দিয়ে এবার টোটাল সেটআপটাকে আরেকটা বিষয়, যেটা মূল বিষয় যেটা সেইটা বোঝাই। মূলটা কি হলো? সংখ্যাটা ছিল 4 ছিল, 3 ছিল, 3 ছিল, 2 ছিল। সংখ্যাটা শেষে দেখো 2 আছে। 2 মানে হচ্ছে জোড় সংখ্যা। 2 মানে হচ্ছে জোড়, জোড় মানে জোড় সংখ্যা। জোড় কোনগুলো? যেগুলো মৌলিক সংখ্যা নয় সেগুলো বাদে হচ্ছে জোড় সংখ্যা। যেমন বিশেষ করে জোড় সংখ্যা কোনগুলো বলি? 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে, মোদ্দা কথা 2 দিয়ে ভাগ করা গেলেই সেটা হচ্ছে জোড় সংখ্যা। ওকে, জোড় সংখ্যা শেষে 2 আছে, 4টাকেও 2 দিয়ে ভাগ করা যায় জোড় সংখ্যা, 6টাকে 2 দিয়ে ভাগ করা যায় জোড় সংখ্যা, 8টাকেও 2 দিয়ে ভাগ করা যায় জোড় সংখ্যা, 0টাকে 2 দিয়ে তো ভাগ করা যাবেই। আর যা আছে 2 আছে, আবার 4 আছে, সেই ফিরে ফিরে আসছে জোড় সংখ্যা। সংখ্যাটাকে জোড় শেষের সংখ্যাটা জোড় মানে একক সংখ্যাটা পুরো যে একক স্থানে যে সংখ্যাটা বসে আছে সেই সংখ্যাটাকে জোড় সংখ্যা হতে হবে, অথবা 0 হতে পারে। এবার আরেকটা যেটা নিয়ম হচ্ছে, এটা তো গেলে 2 এর নিয়মটা। 3 এর নিয়মটা হচ্ছে, 3 এর বিভাজ্যতার নিয়মটা হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি। সংখ্যাগুলোর সমষ্টি মতলব সংখ্যাগুলোর যোগফল। ধরো 4 আছে, 3 আছে, 3 আছে, 2 আছে, 2 আর 3 হচ্ছে 5, 5 আর 3 হচ্ছে 8, আর 8 আর 4 হচ্ছে 12। এই 12টাকে যদি এই 12 তাহলে 3 দিয়ে 2 দিয়েও 12টাকে যায়, আর 3 দিয়েও 2 6 12 আর 3 4 12, তার মানে 12টাকে 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, 2 দিয়েও ভাগ করা যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে টোটাল সংখ্যাটাকে আমি 6 দিয়ে অবভিয়াসলি ভাগ করতে পারবো। মানে 3 এর নিয়ম হচ্ছে সংখ্যাগুলোর প্রত্যেকটাকে যোগ করে যেটা দাঁড়াবে সেইটা দিয়ে যদি 3 দিয়ে ভাগ করা যায়, অথবা টোটাল সংখ্যাটাকে যদি সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে, দেখতে হবে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, আবার 3 দিয়েও ভাগ করা যায়, তাহলে অবভিয়াসলি সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করা যাবে বা বিভাজিত হবে। এই হচ্ছে গল্প 6-এর। ঠিক আছে, এটা আমি মুখে বলে দিলাম, এটা এরকম করে জাস্ট এটা টেলারের মতো করে দিলাম, যখন অঙ্ক করব তখন আরও ভালোভাবে বুঝে যাব। ঠিক আছে, এটা জাস্ট নমুনা বা পূর্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি এটাকে বোঝালাম। আস্তে আস্তে যখন রং যাবে বিষয়গুলো, তখন তুমি আরও তোমার মধ্যে ধারণাগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। ওকে, দেখা যাক, ক্লাসটা অনেকটা বড় হয়ে গেল, তবে কোনো কিছু আমার কোনো যায় আসে না। যে কারণ হচ্ছে ছেলে মেয়েদের পুরো হাটে গিয়ে আঘাত করতে হবে, যে পৌঁছতে হবে ওদের হৃদয়ে, আমাকে নিজেকে তাদের ছেলে মেয়েদের হৃদয়ে বা ছাত্রছাত্রী স্টুডেন্টের হৃদয়ে পৌঁছতে হবে। তাহলে আমাকে ক্লাস বড় করতেই হবে, কারণ আমাকে ডিটেলে ব্যাখ্যা দিতে হবে। ওকে, ভালো থেকো, এই পর্যন্তই। ঠিক আছে, আর একটা বিষয়টা হচ্ছে 6 কিন্তু হচ্ছে নিখুঁত সংখ্যা, আর একটা বলা হয়নি। 6 হচ্ছে নিখুঁত সংখ্যা। এবার নিখুঁত সংখ্যা কোনগুলো? 6 হচ্ছে একটা নিখুঁত সংখ্যা। নিখুঁত সংখ্যা মানে হচ্ছে উৎপাদকগুলো, যে উৎপাদকগুলো হয় না, ধরো নিখুঁত সংখ্যা মতে 6 হচ্ছে, 6 বিভাজ্যতার নিয়ম হতো 6 একটা নিখুঁত সংখ্যা। এটা বলে দিই, 6 হলো নিখুঁত সংখ্যা। 6 হলো সব থেকে ছোট নিখুঁত সংখ্যা। আর নিখুঁত সংখ্যা মানে কি?
এর উৎপাদকগুলো যোগ করে যে সংখ্যাটা দাঁড়াবে, যদি মানে যার উৎপাদকগুলো যোগ করে যদি ওই সংখ্যাটায় চলে আসে যোগ করে, তাহলে সেই সংখ্যাটা হয়ে গেল নিখুঁত সংখ্যা। ধরো 6-এর উৎপাদক কি কি? 1 আছে, 6 দিয়ে ভাগ করা যাবে, 6কে 2 দিয়েও ভাগ করা যায়, 6কে আবার 3 দিয়েও ভাগ করা যায়। ওকে, 6 তো নিজে তো একটা 6, সেটা আমি বাদ দিলাম, সংখ্যাটাকে আমি বাদ দিলাম। 6 যেহেতু 6 দিয়ে ভাগ করা যায়, ওটা ওই জন্য আমি 6 একে 6 যেহেতু হয়, এটা 6টাকে বাদ দিতে হবে, কারণ 6টা নিচে চলে আসছে। 1 2 3 মানে এই উৎপাদকগুলো যোগ করে যদি ওই সংখ্যাটাই পাওয়া যায়, মানে এই উৎপাদকগুলো 6 যে বাদে শেষ 6টা বাদ দিয়ে যদি বাকি উৎপাদকগুলো যোগ করে যদি সেই সংখ্যাটাই পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে নিখুঁত সংখ্যা। দেখো 1 যোগ 2 যোগ 3 করতে কত হয়? 6 হয়। আবার আরেকটা, এটা হচ্ছে সব থেকে ছোট নিখুঁত সংখ্যা। এর পরের যে নিখুঁত সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে 28। দেখবেন 28কে যদি আমি উৎপাদকে ভাঙতে যাই, 2 10 8, 28কে যদি উৎপাদকে হিসেবে ভাঙতে যাই, দেখো 28 1 28 হয়, 28 4 7 28 হয়, 4 7 28 হয়। আর তারপরে 7-এর পর কত হচ্ছে? 4 ওই দাঁড়াও, এরকম করে লিখতে হবে। 1 মানে 1 28-এ 28, 28টাকে বাদ দিচ্ছি কারণ 28টাকে লেখা যাবে না এখানে। দেখো 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে 2টা বাদ দিচ্ছি, দাঁড়াও থামো। 1 28-এ 28 তো হয়, এবার হচ্ছে 2 2 14-তে, 2 14, 1 10 4 14-তে 28 হয়, আর 4 7 4 4 7 28 হয়। ওকে, কিন্তু আবার 28 1-কে 28, 2 10 8 28 এটা লেখা যাবে কারণ সেই সংখ্যাটাই চলে আসছে। এবার দেখো এটা বাদ দিয়ে, সংখ্যাটাকে পুরো বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো পড়ে রয়েছে এইটা সংখ্যাগুলো যোগ করে দেখি যে 28টা আসছে কিনা। যদি 28 আসে তাহলে সেটা হয়ে যাবে নিখুঁত সংখ্যা। ধরো এখানে বড় থেকে দেখি, 14 আছে, তারপরে 7 আছে, 4 আছে, 2 আছে, 1 আছে। ওকে, ঠিক আছে, করে দিলাম, টোটাল সেটআপটাকে আমি করে দিলাম। দেখো এটা 14টাকে আমি বাদ, 14 7, এটা হচ্ছে 1 আর 2 হয় 3, 3 আর 4 হয় 7, এই টোটাল 7 আর এই 7 মিলে হয় 14, আর 14 দুগুণে হয় 14, আর 14 দুগুণে হয় 28। ওকে, দেখতে পাবে, দেখো 2 আর 3 হয় 2 আর 1 হয় 3, 3 আর 4 হয় টোটাল 7 হয়, এই 7 নিয়ে হয় 14, এই 14 লিখলাম, এই 14 আর এই 14 টোটাল সেটআপটা হলো 28। এই দেখো 28 বেরিয়েছে। এটা যদি বুঝতে না পাও এইভাবে করি, এইভাবে করে দিই। 14 আছে, 7 আছে, 4 আছে, 2 আছে, 1 আছে। ওকে, 1 আর 2 হয় 3, 3 আর 4 হয় 7, 7 আর 7 হয় 14, 14 আর 14 হয় 28। এবার মিলল। এবার 6 যদি বলা হয় যে দ্বিতীয় নিখুঁত সংখ্যা কোনটা, 28, এরকম করে দেখবে যে আরো নিখুঁত সংখ্যা বেরোবে, ওকে আমরা দেখব পরে, ঠিক আছে। এবার এই 6-এর ধারণা যেহেতু দিলাম, 6টাকে বলে দিলাম 6 হচ্ছে নিখুঁত সংখ্যা। এটাও তোমার মধ্যে গেঁথে গেল মাথার মধ্যে যে 6 হচ্ছে নিখুঁত সংখ্যা। আর নিখুঁত সংখ্যা মানে উৎপাদকগুলোর সমষ্টি যোগ করে যদি সেই সংখ্যাটায় পাওয়া যায়, তাহলে সেই সংখ্যাটাই হচ্ছে নিখুঁত সংখ্যা। মানে সেই সংখ্যাটার উৎপাদকগুলোকে যোগ করে যদি সেই সংখ্যাটাই পাওয়া যায়, ধরো 6-এর উৎপাদকগুলো যোগ করে যদি 6 পাওয়া যাচ্ছে তাহলে 6 নিখুঁত সংখ্যা। 28-এর উৎপাদকগুলো যোগ করে দেখছি 28 পাওয়া যাচ্ছে, তাহলে 28 হচ্ছে নিখুঁত সংখ্যা। যদি 20-র উৎপাদক যোগ করে 20 পাবো না আমি, তখন 20-র উৎপাদক যোগ করে যদি 20, ধরো আমাকে বলা হলো 20-র উৎপাদক কি কি? 20-র উৎপাদক হচ্ছে 20, 1 তো নিজে, 20 দুগুণে 20, 10-এ 20, 20কে যদি 5 দিয়ে 5 4-এ 20, 4 5-এ 20, আর যাবে না। এর উৎপাদক 20 করে যোগ করো, 10 আছে, 5 আছে, 4 আছে, 2 আছে, 1 আছে। দেখো এটা হচ্ছে কত হচ্ছে, 1 আর 2 হয় 3, 3 আর 4 হয় 7, 7 আর 5 হচ্ছে 12, 12 আর 10 হচ্ছে 22। তাহলে সেই সংখ্যাটাকে পেয়েছি আমি,
20 পাচ্ছি না, তাহলে 20 হচ্ছে নিখুঁত সংখ্যা নয়, নিখুঁত সংখ্যা নয়, নিখুঁত সংখ্যা নয় 20। ওকে, আমরা জানবো, আস্তে আস্তে জানবো, কোনো চাপ নিতে হবে না। জাস্ট এটা নমুনার মতো আমি তোমাদের কাছে পেশ করে দিলাম। ওকে, প্রেজেন্টেশন দিলাম। আস্তে আস্তে যখন আমরা পড়ব জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ওকে, এগুলো সম্পর্কে আমরা জানবো, বাস্তব সংখ্যা এসব নিয়ে আমরা জানবো আস্তে আস্তে। তবে ওই সব সংখ্যাগুলো জানার আগে সংখ্যার ধারণাগুলো পরিষ্কার থাকা দরকার। সেই সূত্রে আমি ক্লাসগুলোকে এত লম্বা করছি, আমার কিছু করার নেই। আমি যখন অফলাইনে পড়াবো আমাকে তো বোঝাতে হবে, সেই সূত্রে আমি ক্লাসগুলোকে লম্বা করছি। যারা যে সমস্ত স্টুডেন্টগুলো আমার চোখের সামনে থাকবে তারা তো বুঝতে পারবে, যারা দূরে থাকবে তারা তো পারবে না। সেই সূত্রে তাদের জন্য অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে, তারা দেখতে পারে। ওকে, দেখো অনেকটা সময় হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা না 2 ঘন্টা চললো, দেখি প্রায় 2 ঘন্টা হয়ে আসছে ক্লাসটা। অনেকটাই সমস্ত কিছু আমার বোঝানো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে 6টাকে রোমান ভাষাতে এইভাবে করা হয়। রোমান ভাষায় রোমান ভাষায় 6টাকে এই ভি আর আই দিয়ে প্রকাশ করা হয়। এই 6টাকে রোমান ভাষাতে ভি আই দিয়ে প্রকাশ করে, এটা একটু জেনে রাখা ভালো। ঠিক আছে, আর কিছু বাড়াচ্ছি না, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। পরবর্তীকালে পরবর্তী নয়, নেক্সট ক্লাস যেটা আসছে সেখানে দেখা হচ্ছে। টাটা।